আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো তোমাদের কথা ছিল তোমাদের হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুইটা বইয়ে তোমাদের কলেজের ইয়ার ফাইনালে যেসব কোয়েশ্চেনগুলো আসে, মানে যেসব চ্যাপ্টারগুলো আছে ওগুলো হচ্ছে রিভিশন স্টাইলে তোমাদের পড়িয়ে দেয়। সো গতকালকে আমি লাইভে যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট আসলে এখানে প্রবলেম হচ্ছে কি কারেন্ট একবার আসে একবার যাচ্ছে, মানে ইদানিং খুব বেশি গরম পড়াতে একটু প্রবলেম করছে। তো যার কারণে এখন বাধ্য হয়ে রেকর্ড করতে বাধ্য হচ্ছি। সো এখন রাত বাজে প্রায় 1টা বাজে, তারপরেও আমি চলে আসলাম, দেখি কতটুকু শুট করতে পারি। তো তাহলে আজকে আমরা আমাদের কথা মতো এই যে কেমিস্ট্রি গুণগত রসায়ন এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার। সো এটার আগে প্রথমে আমরা রুট ম্যাপটা দেখব, তারপরে হচ্ছে আমরা দেখবো আর কি, মানে কিভাবে কি পড়া লাগে, এইচএসসি তে কি আসে এবং তোমাদের কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষায় কি কি আসতে পারে, এগুলো সবই হচ্ছে এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো এখানে এখানে বোর্ডের দিকে তাকাই দিলে এখানে প্রথমে দেখো, এটা গুণগত রসায়নের চ্যাপ্টার যদি আমরা পড়তে যাই তাহলে এটার চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে যদি আমরা আগে জেনে নিই তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা খুব ইজিলি আমরা পড়ে ফেলতে পারবো। মানে এখান থেকে চ্যাপ্টার ম্যাপ জানলে আমরা দেখতে পারবো যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা কম ইম্পর্টেন্ট। সো ওই ইম্পর্টেন্ট বেসিসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমি আমার সুবিধার্থে হচ্ছে এই চ্যাপ্টারটাকে আমি 4টা পার্টে ভাগ করছি। ঠিক আছে, সো 4টা পার্টের মধ্যে এখানে কি কি আছে দেখো। পার্ট 1 এর মধ্যে আছে মৌল এবং মৌলের পরিচয়, মৌল কণিকা, তারপরে আছে হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ইলেকট্রন, মানে হচ্ছে এই যে আইসো রিলেটেড যত কিছু এটাকে একটা টপিক দিলাম। তারপরে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় আইসোটোপ, তারপরে ফিউশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, এগুলো এখানকার একটা টপিক ধরো। তারপরে আছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্কের যে একটা কোয়ান্টাম তত্ত্ব আছে ওইটা হচ্ছে এখানকার প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। বাকি আছে হচ্ছে এরপরে আছে অনেকগুলো মডেল, আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো মডেল আছে, যেমন থমসন মডেল, রাদারফোর্ডের মডেল, ওই পরমাণু মডেলের এক একজন এক এক ধরনের মডেল দিছে, থমসন, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। এগুলা থেকে আমাদের এত কিছু জানা লাগবে না, জাস্ট স্বীকার্য, সফলতা এবং সীমাবদ্ধতা, মানে সে কি কি স্বীকার্য দিছে বা স্টেটমেন্ট দিছে। তো তার স্টেটমেন্টের এইটার কারণে হচ্ছে কি কি উপকার হলো, মানে সফলতা কি হলো এবং ওখানে কি কি ত্রুটি ছিল বা ভুল ছিল, এটা একটা টপিক। দেন আসে ভূত তত্ত্ব, এখন সবচেয়ে বেশি এখানকার স্ট্যান্ডার্ড এই তিনটার মধ্যে স্ট্যান্ডার্ড তত্ত্ব হচ্ছে ভূত তত্ত্ব। এখন ওই ভূত তত্ত্বকে উনি কিছু আবার প্রস্তাবনা দিছে, বিজ্ঞানী নিলস বোর, এই প্রস্তাবনা এবং প্রয়োগ, ওনার ওই তত্ত্বের মাধ্যমে আমরা কি কি পাচ্ছি। তারপরে এখানে আসে হচ্ছে ডি ব্রগলির ওয়েভ এন্ড পার্টিকেল ডুয়ালিটি, এটা হচ্ছে তরঙ্গ এবং কণার ধর্ম, দ্বৈত ধর্ম এটা। ঠিক আছে, বিজ্ঞানী ডি ব্রগলি দিছে। এরপরে আছে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা তোমরা অবশ্যই নাম শুনছো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে ওই যে ভরবেগ এবং হচ্ছে অবস্থানের মধ্যে যে একটা অনিশ্চয়তা কাজ করে। যখন তুমি যদি কোনো একটা গতিশীল কোনো কণা হচ্ছে ভরবেগ বের করো, তাহলে হচ্ছে অবস্থানটা নির্ণয় করা যাবে না। তো এটা ডিটেলস আমরা দেখবো, সমস্যা নেই। এটা গেল একটা পার্ট 1, এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এবং এটাকে বলতে পারো তুমি এখান থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে, মানে এখানে এমসিকিউ আসতে পারে প্রথম কথা। দেন হচ্ছে ক খ ক খ প্রশ্ন, এই যে এই দুটো আসতে পারে এখান থেকে। এর বাইরে এখান থেকে মানে সর্বোচ্চ হ্যাঁ এখান থেকে গ দিতে পারে, এটা অনেক সময় গ প্রশ্ন দিতে পারে যে এই এখানকার যে রাদারফোর্ডের পরমাণু মডেল বা বোর পরমাণু মডেলের তুলনা করো, এটা দিতে পারে। তারপরে হচ্ছে বোর তত্ত্বের প্রস্তাবনাটা দিতে পারে গ নম্বরে, এখান থেকে কিছু ম্যাথ দিতে পারে। সো এগুলো হচ্ছে ক খতে দিবে। ঠিক আছে, এগুলা আর এগুলা থেকে এমসিকিউ আসবে বা ক নম্বরে কাকে বলে এরকম কিছু আসতে পারে। তারপরে আসো হচ্ছে পার্ট 2 তে। সো পার্ট 2 তে হচ্ছে আছে এখানে একটা ভাস্ট টপিক, কিন্তু দেখে মনে হচ্ছে 3টা টপিক খালি, অনেক বড় টপিক এখানকার, যেটা কোয়ান্টাম সংখ্যা। এটা মাস্ট, এটা থেকে এইচএসসি বলো, কলেজে বলো এবং তোমার যে কোনো অ্যাডমিশনের পরীক্ষা বলো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে 3 স্টার দিলাম আমি। ওকে, এরপর ইলেকট্রন বিন্যাস এবং নীতিসমূহ, এগুলা থেকে এমসিকিউ মাস্ট আসবেই এখান থেকে, বাট এখান থেকে সিকিউ আসতে পারে। তড়িৎচুম্বকীয় বর্ণালী, এখান থেকে হচ্ছে ম্যাথ আসতে পারে, এখান থেকে হচ্ছে ম্যাথ আসতে পারে। সো এখান থেকে এমসিকিউ দিতে পারে, তারপরে ম্যাথ আসতে পারে, মানে ছোট ছোট ম্যাথ দিতে পারে। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, এটা হচ্ছে মানে এটাকে যদি 3 স্টার দেয় আমি এটাকে 5 স্টার দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 5 স্টার টপিক, এই দ্রাব্যতার এই টপিকটা। এখানে অনেকগুলো টপিক আছে দেখো, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এগুলো সেম কথাবার্তা, মানে একটা টপিকের আন্ডারে, দ্রাব্যতার আন্ডারে এগুলো সব পড়া যায়। ঠিক আছে, তারপর আছে অধঃক্ষেপণ, ওইটাই হচ্ছে যখন আমরা ক্যাবের মান যদি ক্যাসপির মান থেকে বেশি পাই সবসময়, এটা হচ্ছে অধঃক্ষেপণ পড়বে। তো এগুলা দিয়ে ম্যাথ আসে, মানে বারবার এখান থেকে ম্যাথ আসে। যদি এই চ্যাপ্টার থেকে যদি তুমি 2টা সৃজনশীল ধরো,
তাহলে এখান থেকে একটা ম্যাথ দিবেই, ঠিক আছে। তারপরে সমাধান পাবো, ওইটা এখানকার সেম টপিক, এগুলাই মানে এক আলোচনায় এই সব টপিক চলে আসবে। দেন লাস্টের এই টপিকটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে তোমার টিচাররা অনেক সময় কি করে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য, মূলত এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য, হচ্ছে মূলত প্র্যাকটিক্যালের জন্য। বাট অনেক সময় টিচাররা ইয়াতে দিয়ে দেয়, এমসিকিউতে দিয়ে দেয়, প্লাস হচ্ছে সিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে। সো এই যে যেমন শিক্ষা পরীক্ষাটা হচ্ছে জাস্ট এমসিকিউতে দেয়, এমসিকিউতে কোনটা কোন কালার আসে এগুলো দেয়। আর হচ্ছে আয়ন শনাক্তকরণে এই যে কিছু ক্যাটায়ন আছে, আনায়ন আছে, এখান থেকে অনেকগুলো আছে, বাট এখানে লাগে হচ্ছে মূলত এই যে 6টা, এই 3টা ক্যাটায়ন হচ্ছে 3টা অ্যানায়ন, এই 6টা লাগে। এগুলো হচ্ছে এগুলা শনাক্তকরণ বা এগুলা কিভাবে বিক্রিয়া দেয় এগুলো লাগে। সো এগুলা এগুলো মূলত হচ্ছে প্র্যাকটিক্যালের জিনিসপত্র, তোমাদের যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তখন এগুলা তোমাদের করে দেখাইতে হবে সরাসরি। সো এগুলো অনেক সময় স্যারেরা পরীক্ষা তুলে দেয়, মানে সিকিউতে তুলে দেয় ঘ নাম্বার। তো এগুলো খুবই দরকার, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ওভারঅল যদি এই চ্যাপ্টারটাকে সামারি করি, ধরো এই চ্যাপ্টার থেকে টিচার চাচ্ছে যে আমি 2টা কোয়েশ্চেন করবো, ঠিক আছে। তো এখান থেকে 2টা কোয়েশ্চেন নর্মালি হবেই, এটা শিওর থাকো। ধরো এই চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন দিলাম, তাহলে একটা কি কি আসবে দেখো। প্রথমটা আসবে হচ্ছে এই যে কোয়ান্টাম সংখ্যা থেকে, কোয়ান্টাম সংখ্যা থেকে দিতে পারে, অথবা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাস দিতে পারে, বা এখানকার এটা দিতে পারো, ইলেকট্রন বিন্যাস নীতি দিতে পারো, অথবা দিতে পারো এই যে এটার থেকে মানে বর্ণালী নীতি। মানে মোট কথা হচ্ছে এটা পার্ট 2 থেকে হচ্ছে তোমার এখানকার সৃজনশীল একটা হইতে পারে, ঠিক আছে। সো বাকি একটা সৃজনশীল হইতে পারে কোত্থেকে, এই যে এটা থেকে, এই যে দ্রাব্যতার এই টপিকটা, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, বললাম যে 5 স্টার। এটা এখান থেকে আসতে পারে, দ্রাব্যতা রিলেটেড ম্যাথ, এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন দিবেই, একটা কোয়েশ্চেন মাস্ট থাকবে। সো এখান থেকে মানে এগুলোর থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, বাট এই 2টা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলবো, তোমরা এইগুলাই পাঠ আকারে তোমরা তুলে ফেলো, তাহলে হচ্ছে তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, মানে তোমরা বুঝে যাবা যে কোনটা স্পেশালি তোমাদের করতে হবে, সবচেয়ে বেশি এমফাসাইজ করতে হবে এগুলা, এবং হচ্ছে এটা। বাট এগুলা মানে ফেলে দিলেও চলবে না, কারণ এখান থেকে যেগুলো থেকে ম্যাথ দিয়ে দিতে পারে এবং এগুলো থেকে এমসিকিউ দিতে পারে। এমসিকিউ ক খ নাম্বার এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই যে থিওরেম পার্টগুলো, এগুলো হচ্ছে একটু থিওরি টাইপের, ঠিক আছে। সো এগুলা হচ্ছে তোমরা তুলে ফেলো, নোট করে ফেলো, সিরিয়াল করে, দেন আমি একটা পার্টে আমি তোমাদের সবকিছু আলোচনা করবো সিরিয়াল। তো এখানে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, সো যখন এগুলা করবা আমি তো ক্লাস নিবই অবশ্যই, ইনশাল্লাহ সবকিছু যতদূর আমি পারি তোমাদের ক্লাসগুলো নিব। সো এর মধ্যে তোমরা নোটগুলো শেয়ার করতে পারো, এই নোটগুলো শেয়ার করতে পারো হচ্ছে তোমরা এফবি তে যাবা, ওখানে গিয়ে হচ্ছে এই যে উই আর ড্রিমার্স একটা গ্রুপ আছে, সো এই গ্রুপের মধ্যে তোমরা হচ্ছে নোটগুলো শেয়ার করতে পারো, ঠিক আছে। সো এখানে হচ্ছে তারপরে তোমরা চাইলে একটা পেজ আছে, আমি খুলছি এটা, তো ড্রিমার্স, এই পেজটা হচ্ছে ফলো দিতে পারো তোমাদের ইচ্ছা। বাট আমি বলবো এই নোটগুলো হচ্ছে তোমরা তুলে এই যে উই আর ড্রিমার্স এখানে হচ্ছে শেয়ার করবা। এখানে হচ্ছে একটা হ্যাশট্যাগ দিতে পারো, হ্যাশট্যাগটা হচ্ছে ধরো রিভিশন এইচএসসি 25 রিভিশন, এভাবে একটা হ্যাশট্যাগ দিতে পারো। এই যে হ্যাশট্যাগ দিয়ে এইচএসসি 25, তারপর হচ্ছে এই যে এই হ্যাশট্যাগটা ইউজ করতে পারো, ঠিক আছে। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা চাইলে এই যে সিরিয়াল করে তোমরা এগুলো পার্টগুলো তুলে ফেলো, তাহলে তোমরা বুঝে যাবা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। হচ্ছে আমি দিলাম এটা 3 স্টার, ঠিক আছে, এটা হচ্ছে 3 স্টার টপিক, আর এটা 5 স্টার টপিক, মানে দ্রাব্যতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমি অনেকগুলো ম্যাথ করাবো, সমস্যা নেই। আজকের পার্টে আমি এটা আলোচনা করার চেষ্টা করতেছি, অনেক সময় লাগতে পারে, বাট এটা থিওরিম পার্টটা, এগুলো বুঝলে তোমার বা পারলে তোমার ক খ বা এমসিকিউতে খুব বেশি কাজে লাগবে, আর এখান থেকে অনেকগুলো ম্যাথ করতে পারবা। সো আমি এই পার্টগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এগুলা তুলে নাও, ঠিক আছে, পজ করে দরকার হলে তুলে নাও, আমি এগুলা মুছে দিচ্ছি এখন।
সরি আসলে এই ডাস্টারটা হচ্ছে আমার হারাই গেছে, যার কারণে এভাবে কাপড় দিয়ে মুছা। তো চলো আমরা প্রথম যে টপিকটা, ফার্স্ট নাম্বার 1 নাম্বার টপিক, এটা হচ্ছে মল এবং মলের পরিচয়। এই যে এই জিনিসটা আমরা যে একটা একটা টপিক দেখবো, তারপর এটাতে আমরা স্টার মার্ক দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে টপিক নাম্বার 1 এটা দিলাম, মল এবং মলের পরিচয়। আমরা যদি এখন মল এবং মলের পরিচয় সম্পর্কে জানতে চাই, তাহলে আচ্ছা বলো, মল এবং মলের পরিচয় দিয়ে যদি আমরা পড়তে যাই, তাহলে আমি একটা জিনিস বলি তোমাকে। আমরা যখন লিখি ধরো সোডিয়াম 11, এর মানেটা কি? এটার মানে হচ্ছে কি, সোডিয়াম এখানে একটা পরমাণু আছে, যেহেতু এক সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে কত 11, সোডিয়ামের ভর সংখ্যা আমরা জানি কত 11 দুগুণে 22 প্লাস 1 যোগ হয় যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এখানে হবে 23। আচ্ছা এখানে অনেক সময় হতে পারে এটাকে ধরো আমি একটা ইলেকট্রন বের করে দিলাম, সো এখানে যতটা প্রোটন তার ততটা ইলেকট্রন থাকে, ঠিক না? 11টা প্রোটন হলে 11টা ইলেকট্রন থাকে, বাট আমি মনে করলাম এটাকে সোডিয়াম প্লাস করে দিলাম, তাহলে একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, ঠিক আছে? এই একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, তাহলে কি হয়ে যায় সোডিয়াম প্লাস। এই যে সোডিয়াম প্লাসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে সোডিয়াম একটা চার্জ থাকবে, আর এই পাশে হচ্ছে 11 প্রোটন, এই পাশে হচ্ছে 23 পারমাণবিক ভর সংখ্যা, ঠিক আছে? এভাবে তো আমরা একটা মলের পরিচয় সম্পর্কে জানি, ঠিক না? সো এটাকে এখানে কি দেখো, এই যে এই সোডিয়ামের ক্ষেত্রে এখানকার এই প্লাসটা হচ্ছে চার্জ সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে আমরা জানি কি ভর সংখ্যা, ঠিক আছে? আর এটা হচ্ছে জানি আমরা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে পরমাণুর সংখ্যা, এটা তোমরা শর্টকাট তুলে ফেলতে পারো। সো এখানে অনেক সময় কি হয়, এখানে কি পেলাম আমরা পারমাণবিক বা প্রোটন সংখ্যা, তারপরে ভর সংখ্যা, চার্জ সংখ্যা, পরমাণু সংখ্যা। অনেক সময় আরেকটা টার্ম আছে কিন্তু নিউট্রন সংখ্যা, ঠিক আছে? তা আমরা এটাকে কিভাবে একটা মোলে প্রকাশ করে সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? ধরো এটা একটা কোন একটা মোল, যে কোনো একটা মোল, ঠিক আছে? এই মোলের মধ্যে আমি এখানে দিলাম, আচ্ছা এটা ইউজ করি, তাহলে এখানে দিলাম আমি n, তারপর হচ্ছে এখানে দিলাম আমি কিছু একটা m প্লাস মাইনাস দিলাম, কারণ এই যে m প্লাস মাইনাস এটা দিয়ে কি বোঝায়, চার্জ বোঝায়, ঠিক আছে? এই পাশে দিলাম আমি a, এই পাশে দিলাম z, সরি। তাহলে বলো এই যে এই z দিয়ে কি বোঝাচ্ছে? আমরা সবাই জানি z দিয়ে বোঝায় হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে? তারপর এই a দিয়ে কি বোঝায়, a দিয়ে আমরা জানি কি ভর সংখ্যা এখানে বোঝায়, আর m প্লাস মাইনাস দিয়ে বোঝায় চার্জ সংখ্যা, ওকে? এই n দিয়ে বোঝায় হচ্ছে পরমাণুর সংখ্যা, মানে কয়টা পরমাণু আছে এটা বোঝায় হচ্ছে এই নাম্বার অফ অ্যাটম দিয়ে বা পরমাণু দিয়ে। আর এই যে এক্সটা দেখতে পাচ্ছ, এই এক্সটাকে কি বোঝায়, এই যে এই এক্সটাকে আমরা দেখতে পাচ্ছি, এই যে এক্স, এটাকে বোঝায় হচ্ছে মোল বা পরমাণু, বা এটাকে আয়নও বলতে পারো, কারণ এখানে চার্জ থাকলে এটা আয়ন হয়ে যায়, ঠিক আছে? সো এখান থেকে আমরা প্রোটন পাইলাম, ভর সংখ্যা পাইলাম, তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আমরা জানি কি যতটা প্রোটন থাকে তার ঠিক ততটাই হচ্ছে কি ইলেকট্রন থাকে, তাহলে প্রোটন ইকুয়ালস টু ইলেকট্রন, আমরা একটা বিষয় পাইলাম, ঠিক আছে? আরেকটা যে বিষয় আমরা জানি যে নিউট্রন সংখ্যা, তো আমরা সবাই জানি নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলেই কি পাওয়া যায়, নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে প্রোটন ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, আমি বাংলা ইংলিশ মিক্স ফেলতেছি, সো কেউ মাইন্ড করে না, এভাবে তুলতে পারো তোমার যেভাবে বুঝতে সমস্যা সুবিধা আর কি তোমাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মৌলের পরিচয় বিষয়, ঠিক আছে? এরপরে আসো, এটা মুছে দিলাম। এরপরে আরেকটা বিষয় দেখো, আমরা কি জানি বলো, এই যে এটা একটা ধরলাম আমি কোনো একটা মৌল, ধরলাম এটা আমি পটাশিয়াম, ঠিক আছে? এটা একটা পটাশিয়াম মৌল, তাহলে আমরা জানি কি একটা পরমাণুর বাইরে কক্ষপথ থাকে অনেকগুলা, এই কক্ষপথে কি থাকে বলো, এই যে ইলেকট্রন থাকে, এই কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন, এখানে থাকবে ইলেকট্রন, ঠিক আছে? এখানে সব জায়গায় ইলেকট্রন থাকতে পারে, বাট আমি দিলাম না, আচ্ছা তাও কয়েকটা দেই, ডাবল জোড়া থাকে, এগুলো তোমরা জানো বেসিক ব্যাপার স্যাপার। বাইরে থাকে হচ্ছে কি ইলেকট্রন, আর ভিতরে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, এটা আমরা সবাই জানি। বাইরে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন,
এই দুটাই মিলে হচ্ছে ভর সংখ্যা যুক্ত হয়, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কি, দেখো এটা একটা যদি পরমাণু হয় বা অ্যাটম হয়, তাহলে এই অ্যাটমের ভিতরে যে কণিকাগুলো আছে এগুলো হচ্ছে কি পরমাণুর কণিকা, বা এগুলাকে আমরা বলি পরমাণুর মূল কণিকা, ঠিক আছে। সো পরমাণুর মূল কণিকা নিয়ে একটু কথা আছে এখানে। পরমাণুর মূল কণিকা হয় টোটাল 3 ধরনের, অনেকগুলো আছে। তো আমরা এই যে এগুলো দেখি, এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা, মানে এগুলো সবসময় থাকে। আর কতগুলো অনেক সময় থাকে আবার বের হয়ে যায়, বা অনেক সময় এক্সিস্ট করে করে না, এরকম সব পরমাণুতে থাকে না। সো এখানে যদি আমরা মূল কণিকাগুলোকে যদি আমরা চার্ট করতে যাই, দেখো মূল কণিকা, এই যে এরকম যে কণিকা আছে, এরকম মূল কণিকা আছে হচ্ছে পরমাণুতে টোটাল হচ্ছে 3 ধরনের। একটা হয় স্থায়ী, একটা হয় অস্থায়ী, আর একটা হয় হচ্ছে কম্পোজিট, ঠিক আছে। সো এখানে স্থায়ীটা সম্পর্কে তোমরা সবাই জানো, স্থায়ীগুলো হচ্ছে কি কি আমরা সবাই জানি। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে। তারপরে এই কম্পোজিট সম্পর্কে তোমরা মনে রাখবা, একটা হচ্ছে ডিউটেরন, ডিউটেরন, আর একটা হচ্ছে আলফা কণা। আর এই আলফা কণা কি জিনিস বলো তো? এই যে একটা হিলিয়াম, হিলিয়ামের কত পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, বাট এই হিলিয়ামটাকে তুমি 2টা ইলেকট্রন বের করে দিবা, তার মানে হিলিয়ামের কোনো ধরনের ইলেকট্রন থাকবে না, বুঝছো এটা? এই যে যেমন হিলিয়ামের হচ্ছে 2টা প্রোটন, তার মানে 2টা ইলেকট্রন থাকার কথা, বাট তুমি 2টা ইলেকট্রন বের করে দিছো। এই যে এখানে 2টা প্লাস চার্জ, তার মানে এটা হিলিয়াম হচ্ছে দ্বিধনাত্মক নিউক্লিয়াস, এটা একটা মানে দ্বিধনাত্মক, মানে তার কোনো ইলেকট্রন নাই, বাট হচ্ছে সে উল্টা আরো 2টা ধনাত্মক চার্জে চার্জিত। এটা হচ্ছে হিলিয়াম বা আলফা কণা, ঠিক আছে, হিলিয়াম নিউক্লিয়াস। আর হচ্ছে অস্থায়ীর মধ্যে অনেকগুলো আছে, ঠিক আছে। এগুলা হচ্ছে আমি তোমাদের তুলে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে অনেকগুলা অস্থায়ী কণিকা আছে। অস্থায়ী কণিকা গুলো হচ্ছে এখান থেকে তোরা আমরা তুলে ফেলতে পারি, যেমন নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, মেসন, পায়ন, এগুলো তোমরা নিজেরা লিখতে পারো। এই যে নিউট্রনো, তারপরে হচ্ছে অ্যান্টি নিউট্রনো, পজিট্রন, নিয়ন, পায়ন, পায়ন, মিউন, এরকম অনেকগুলো আছে এখানে, প্লাস প্লাস প্লাস, ঠিক আছে, এখানে অনেকগুলো দেখতে পারে। সো এই গেল হচ্ছে মূল কণিকা রিলেটেড কথাবার্তা, ঠিক আছে। সো আমাদের 1 নাম্বার টপিকটা হচ্ছে গেল, মুছে ফেললাম এটা। জানি না কেমন আসতেছে, তাহলে এটা একটা গেল। ও সরি, এখানে মূল কণিকা সমূহ আমরা পড়লাম, বাট এখানে হচ্ছে আমরা স্থায়ী মূল কণিকা সম্পর্কে আরেকটু পড়াশোনা করি, ঠিক আছে। সো উপরে তোমরা হেডিং দিতে পারো স্থায়ী মূল কণিকা। বলো, এই যে স্থায়ী মূল কণিকা আমরা নিচে 3টা লিখছিলাম, কি কি ছিল? এই যে ইলেকট্রন, ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউট্রন, এই 3টাই তো মূল কণিকা, ঠিক আছে। 3টা মূল কণিকা। তাহলে এগুলাকে আমরা আবার ক্লাসিফাই করি। তাহলে বলো যে ইলেকট্রন, প্রোটন, এগুলা চার্জ কি, ভর সংখ্যা কি, তারপরে কি আবিষ্কার করছে, এগুলো আমরা মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে, ঠিক আছে। এই ছন্দটা হচ্ছে কি, দেখো ইট পড়ে নিচে, ইট পড়ে নিচে, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। আমি তোমাদের শর্ট করে লিখে দিচ্ছি, দেখো ইট দিয়ে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন টতে হচ্ছে কি হয়, ইতে ইলেকট্রন কে আবিষ্কার করছে, টতে থমসন, ঠিক আছে। তারপর আসো প দিয়ে হচ্ছে প্রোটন, কে আবিষ্কার করছে, ডে মানে হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ড। দেন হচ্ছে নিচেতে হচ্ছে নিউট্রন, আর নিউট্রনটা কে আবিষ্কার করছে, নিউট্রন, এটা হচ্ছে চতে বিজ্ঞানী চ্যাডউইক, আবিষ্কার করছে। এগুলো অনেক সময় লাগে, এমসিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে। এরপর আমরা দুটো জিনিস জানবো এখানকার, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে। একটা জানবো হচ্ছে ভর, একটা জানবো হচ্ছে চার্জ, ঠিক আছে। এই ভর এবং চার্জ সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে দেখি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইলেকট্রন পরমাণুর ভর। এরপর হচ্ছে একটা প্রোটন পরমাণুর ভর হচ্ছে কত, 1.673 ইন্টু 10⁻27 কেজি, এবং
এটারও সেম, বাট হচ্ছে 1.673 না হয়, এটা হবে 1.675 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। ঠিক আছে, এটা যদি কেজি হয় তাহলে কেজিতে যদি 27 হয়, গ্রামের কথা হয়, এটা তোমরা নিজেরা বের করবা। ঠিক আছে, এরপরে চার্জেরটা দেখো, চার্জেরটা হচ্ছে যেহেতু ইলেকট্রনের চার্জ কি মাইনাস, সো যার কারণে মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আর প্রোটনের ক্ষেত্রে সেম, বাট এখানে হচ্ছে একটা প্লাস আসবে, প্লাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। ওকে, এরপরে নিউট্রন তো আমরা জানি সবাই, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, সো এর কোনো চার্জ নেই। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে এই গেল আমাদের ফার্স্ট টপিক। এরপরে আসো এই যে আইসোটোপ সম্পর্কে, এগুলো নিয়ে আমরা জানি, এটা তুলে ফেলো তোমরা। এরপর আসো এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো সম্পর্কে। তো এগুলো সম্পর্কে আমি একবার একটা চার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা তুলে ফেলো একবারে। দেখো, প্রথমে হচ্ছে আইসোটোপ, এরপর আসি আইসো বার, এরপর আসি আইসোটোন, এরপর আসি আইসো ইলেকট্রন। ঠিক আছে, এখানে সব জায়গায় একটা জিনিস দেখো, আইসো, এই যে একটা হচ্ছে আইসো, একটা কথা, আইসো মানে হচ্ছে এটা ল্যাটিন ওয়ার্ড, এই আইসোটার মিনিং হচ্ছে একই বা সমান। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তাহলে বলো আইসোটোপ মানে হচ্ছে কি, প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে, এখানে আমরা আইসোটোপ কখন হয় দেখো, আইসোটোপ হলে প্রোটন সংখ্যা সমান হইতে হবে, বাকি সব ভিন্ন হবে। আর আইসো বারের ক্ষেত্রে লাস্টে বার আছে না, এই যে মনে রাখবা, ভর সংখ্যা সমান নিতে হবে। এরপর আইসো টোন আছে, তো টোন থেকে কি হয়, নিউট্রন সংখ্যা সমান নিতে হবে। ঠিক আছে, এরপর আছে আইসো ইলেকট্রন, তার মানে তোমার যত মোল পাবা বা পরমাণু পাবা তাদের সবারই হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। যদি ইলেকট্রন সংখ্যা সেম থাকে তাহলে আমরা সেটাকে বলবো, মানে অনেকগুলো পরমাণু বা একের অধিক যদি পরমাণু থাকে তাহলে একটা অপরটা কি হবে, আইসো ইলেকট্রন হবে। ঠিক আছে, তাহলে এখানে বলো যে আইসোটোপ হলে তাহলে কি হবে, প্রোটন সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। ঠিক আছে, ওকে, এখানে কি হয়, ভর সংখ্যা সমান এবং বাকি সব ভিন্ন। এখানে বলো নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। তোমরা তুলে ফেলতে পারো আমার সাথে সাথে। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান, বাট কি হবে, বাকি সব ভিন্ন থাকে। আচ্ছা, এটা যে পড়লাম আমরা আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি, ঠিক না? তাহলে দেখো যে কার্বনের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেই, এই যে এই হচ্ছে কার্বন, সরি, এই আইসোটোপের ক্ষেত্রে আমি দিলাম 3টা কার্বন। ঠিক আছে, বলো কার্বনের আইসোটোপ বললাম আমি, তাহলে কার্বনের কি হবে, কার্বন হচ্ছে আমরা ভর সংখ্যা সমান পাবো। ঠিক আছে, সরি, প্রোটন সংখ্যা, তাহলে এখানে প্রোটন সংখ্যা আমি সেম দিলাম, এবং হচ্ছে ভর সংখ্যা আমাদের চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, তাহলে ভর সংখ্যায় আমি একটা দিলাম 12, একটা দিলাম 13, একটা দিলাম 14। ওকে, সো এখানে হচ্ছে এটা 6। তাহলে দেখো তো এখানকার সবগুলারই প্রোটন সংখ্যা, এই যে এটা 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 হচ্ছে কি, প্রোটন ইকুয়ালস টু 6, তাহলে এটা হবে কি, এটা একটা আইসোটোপ। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল বলতে পারো তোমরা। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল। এরপরে এখানে আসো, ফসফরাস এবং সালফারের মধ্যে আমরা যদি দেখি, এটা ফসফরাস, এটা হচ্ছে সালফার, তাহলে ফসফরাসের 32, সালফারের 32 দিলাম, ফসফরাসের হচ্ছে 15, সালফার হচ্ছে 16। তো এখানে একটা জিনিস দেখো যে এখানকার এই যে 32, এই 32 দুটার ভর সংখ্যা সমান, তাহলে এই দুটাই হচ্ছে সমান হলে তাহলে এটা হচ্ছে ভর সংখ্যা সমান 32, তাহলে এটা কি হবে, একটা আইসো বার। ঠিক আছে, এরপর আসি ক্যালসিয়াম এবং হচ্ছে পটাশিয়ামের মধ্যে, ক্যালসিয়াম এবং হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, আইসোটোন 40 এবং হচ্ছে 39। এখানে হচ্ছে আমরা জানি ক্যালসিয়ামের কত, 20, আর পটাশিয়ামের হচ্ছে 19। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, তোমরা খেয়াল করলে দেখো তো, এই যে আমরা জানি কি নিউট্রন সংখ্যা সমান কি, আমরা একটু আগে পড়ছি, নিউট্রন সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, এখানে ভর সংখ্যা কত, 40 মাইনাস হচ্ছে 20, তাহলে কত হয়, 20 হয়। এটার ক্ষেত্রে দেখো তো নিউট্রন সংখ্যা সমান কত হয়, 39 মাইনাস 19,
প্লাস 2 20। তাহলে দেখো এটাও 20 এটাও 20, তাহলে এই দুটো কি হবে? এই দুটো হবে হচ্ছে আইসোটোন। ঠিক আছে, তারপরে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এই তিনটা বিষয় দেখতে পারি। এই পাশে দেখতে পারি আমরা নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন একটা দিলাম, নাইট্রোজেন 2 মাইনাস দিলাম, সরি অক্সিজেন 2 মাইনাস 3 মাইনাস দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা ইলেকট্রন হিসাব করবো না? আচ্ছা বলো, একটা মাইনাস চার্জ মানে কি? একটা ইলেকট্রন বেশি আছে, সে অলরেডি একটা ইলেকট্রন গ্রহণ করে, ঋণাত্মক চার্জের চার্জ দিতে আছে। সো আমরা যদি হিসাব করি নাইট্রোজেন হচ্ছে নরমালি প্রোটন সংখ্যা কত? 7, তাহলে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যাও 7। সে যদি এক্সট্রা আর 3টে ইলেকট্রন গ্রহণ করে তাহলে 7 আর 3 কত হয়? 10। তাহলে এটার আমি নিউট্রন ইলেকট্রন সংখ্যা পেলাম 10। অক্সিজেন 8টা প্রোটন, যেহেতু 8টা নিউট্রন, তাহলে আরো 2টা গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে 10। আর ফ্লোরিনের 9, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সেটাও 10। তাহলে দেখো তিনটাই হচ্ছে 10। তাহলে এটা কি হয়? এটা হচ্ছে আইসো ইলেকট্রন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আরেকটা উদাহরণ দিতে পারো। সোডিয়াম, এই যে এটার ক্ষেত্রে সোডিয়াম প্লাস, এরপর আসে ম্যাগনেসিয়াম 2 প্লাস, এরপর আসে অ্যালুমিনিয়াম 3 প্লাস। দেখো এটা তো সেম। সোডিয়ামের কত হয়? 11। তাহলে একটা যদি ছেড়ে দেয় তাহলে কত হয়? অলরেডি 11 আছে ইলেকট্রন, সে একটা ছেড়ে দিছে, ধনাত্মক আয়ন, তাহলে এখানে হয় 10, এখানে হয় 10, এখানে হয় 10, কারণ সে দুইটা ছেড়েছে। আলটিমেটলি কি হয়? সবগুলাতে 10-10টা করে ইলেকট্রন থাকে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? আইসো ইলেকট্রন বলবো। ঠিক আছে, এগুলো আমাদের সেকেন্ড টপিক, বুঝতে পারলাম? এরপর আসি থার্ড টপিক। আচ্ছা, এরপর আসো আইসোটোপে। তেজস্ক্রিয়তা এবং আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয়তা কি এটা আমরা আগে জানি। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা তোমরা এগুলো কিন্তু নোট করে ফেলবা। ঠিক আছে, নোটগুলো ওই যে বললাম গ্রুপে আপলোড দিয়ে দেবা। কোনো মৌলের পরমাণু বা এটা কাকে বলে লিখতে পারো, কোনো মৌলের পরমাণু বা হচ্ছে আইসোটোপের স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণ, অবশ্যই রশ্মিগুলো কি হবে? অনেক বেশি ক্ষতিকর হবে। রশ্মি বিকিরণের ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। ঠিক আছে, লেখাগুলো একটু বিশ্রী হতে পারে, আমি মুখে বলতেছি, তারপরেও তোমরা তুলে নিতে পারো। কোনো মৌলের পরমাণু বা আইসোটোপের স্বতঃস্ফূর্ত বিভিন্ন রশ্মি বিকিরণের ধর্মকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তো এই বিকিরণ রশ্মি মূলত হচ্ছে 3 ধরনের হয়। আমরা আগে দেখি বিকিরণ রশ্মি মূলত হচ্ছে 3 প্রকার। তাহলে প্রথম প্রকারে আমরা দেখব আলফা রশ্মি। ঠিক আছে, 2 নম্বরে দেখব আমরা বিটা রশ্মি, 3 নম্বরে দেখব আমরা গামা রশ্মি। ঠিক আছে, এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, 9-10 পড়ছো, আলফা বিটা গামা রশ্মি। ঠিক আছে, তো এই আলফা রশ্মি যেটা, এটা হচ্ছে আলফা রশ্মি হচ্ছে ওই যে বললাম হিলিয়াম কণা, একটা হিলিয়াম, 2টা প্রোটন, 4 ভর। তাহলে এটার থেকে যদি আমি 2টা ইলেকট্রন বের করে দেই, যেই জিনিসটা থাকে এটাই হচ্ছে কি আলফা কণা, বা এখান থেকে আলফা রশ্মি বিকিরণ হয়। ঠিক আছে, তাহলে এই বিটা রশ্মি হচ্ছে কি? বিটা রশ্মি হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন। এটা হচ্ছে একটা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, এটাই হচ্ছে এটা বিটা রশ্মি। আর গামা রশ্মি হচ্ছে ভরহীন কোন একটা কিছু প্রোটন কণা। ঠিক আছে, যে ভরহীন, এটা কোনো ভর থাকবে না, ভরহীন প্রোটন কণা, এটাকে বলা হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, এখন আমরা দেখব আলফা রশ্মি বিকিরণ হলে কি হয়, বিটা রশ্মি বিকিরণ হলে কি হয়, এবং হচ্ছে গামা রশ্মি বিকিরণ হলে কি হয়। ঠিক আছে, ধরো আমি এটি আচ্ছা এখানে নিচে লিখি যে প্রথম একটা কেস দিই। প্রথম কেসে হচ্ছে ধরলাম আলফা রশ্মি বিকিরণ, এটা দিয়ে আমরা হিন্টস দিলাম। ঠিক আছে, ধরো আমি একটা এ মল যেটা 75 এবং 47
সরি, ধরলাম আমার একটা এক্স মোল আছে, ঠিক আছে, যার ভর 75, এটা হচ্ছে 47। এখান থেকে একটা আলফা কণার আলফা রশ্মি গেল, এখান থেকে একটা আলফা রশ্মি বিকিরিত হলো, তাহলে এখানে কি হবে, এই এক্স মলটা ধরলাম আমি ওয়াই মলে পরিণত হলো, এই যে ওয়াই মলে পরিণত হলো, ঠিক আছে। এখন আমরা জানি কি আলফা রশ্মি মানে কি, এই যে আমরা বলছিলাম আলফা রশ্মি বিকিরণ হওয়া মানে একটা হিলিয়াম বের হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে একটা হিলিয়াম যদি বের হয়, হিলিয়ামের 2+, এখানে 2, এখানে 4, তাহলে 4। এখন দেখো এখানকার ভর, এটা ভর, এই যে 75 থেকে ভর কমে যাবে না, আর প্রোটন থেকে 2 কমে যাবে না, এটা হবে না, তাহলে এটা কি হয়, তাহলে ওয়াই এর ক্ষেত্রে হবে 75 - 4, কারণ এই 4টা হচ্ছে এই হিলিয়াম কণা বা আলফা রশ্মি থেকে বেরিয়ে যাবে, এটা একটা রশ্মি বিকিরণ হয়েছে, এখান থেকে যাবে হচ্ছে 47 - 2, ঠিক আছে। তো আলটিমেটলি কি দাঁড়ায়, আচ্ছা এটা হচ্ছে হিজিবি হয়ে যাচ্ছে 2, এটা হচ্ছে ওয়াই, তো আলটিমেটলি ওয়াই দাঁড়ায় হচ্ছে কত, 75 থেকে 4 গেলে হয় 71, এবং 47 থেকে 2 গেলে হয় 45। এটাই হচ্ছে কি একটা আলফা কণা বিকিরণের ফলে এই এখান থেকে তুমি এটা পাবা, ঠিক আছে। এটা বুঝছো, তোমাদের কিন্তু অনেক সময় দিয়ে দিবে যে এখান আলফা রশ্মি গেল, এটা দিয়ে দিল, আলফা রশ্মি দিয়ে গেল, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল ওয়াই তে, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, বললো এটা ওয়াই কি হতে পারে, তো তোমাদের অপশনে দিতে পারে এটা 45 জায়গায় 47 রাখতে পারে, এটা 71 দিতে পারে, তো তোমরা এভাবে ক্যালকুলেশন করে বের করবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কথা লিখতে পারি, বলো তো কি লিখতে পারি, আলফা কণা বা আলফা রশ্মি নির্গত হলে উক্ত পরমাণু থেকে ভর সংখ্যা 4 একক এবং প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পায়, বুঝা গেছে। এই ভর সংখ্যা 4 একক মাইনাস হলো এবং প্রোটন সংখ্যা 2 একক মাইনাস হলো, এটাই হচ্ছে আমাদের আলফা রশ্মির ব্যাপার স্যাপার, ঠিক আছে। তারপরে এবার আসি আমরা যদি বিটা কণা নির্গত হয়, তাহলে এই পাশে আসি, এই পাশে লিখে ফেলি, যদি বিটা কণা নির্গত হয় তাহলে কি হবে, ধরলাম আমি সেম একটা এম হলো যেটা হচ্ছে 232 এবং 89, ধরলাম এটা একটা এম হলো, এখানে 232 হচ্ছে ভর সংখ্যা এবং হচ্ছে 79, ঠিক আছে, 89 হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে এখান থেকে যাবে কি, তো এটা থেকে আমরা আবার দিলাম বি মোল হচ্ছে, ঠিক আছে, একটা বি হবে, কারণ চেঞ্জ হয়ে যাবে, তো এখান থেকে কি রশ্মি নির্গত হলো, বললাম একটা বিটা রশ্মি নির্গত হলো, বিটা রশ্মি, ঠিক আছে। তা আমরা কি বলছিলাম, বিটা রশ্মি নির্গত হওয়া মানে উচ্চ গতি সম্পন্ন একটা ইলেকট্রন, ঠিক আছে। তো একটা ইলেকট্রন যদি তোমার বের হয়ে যায়, ঠিক আছে, বিটা রশ্মি নির্গত হলে এটা কি হবে, এই মানটা হবে হচ্ছে ভর সংখ্যা সেম থাকবে বাট প্রোটন সংখ্যা 1 কমে যাবে, ঠিক আছে, সরি প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, 232 এবং হচ্ছে এটা প্রোটন সংখ্যা 89 প্লাস হচ্ছে 1 বেড়ে যাবে, ভর সংখ্যা সেম থাকবে বাট হচ্ছে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। তাহলে এখানে লিখো বিটা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা সেম থাকবে এবং প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া ভর সংখ্যা যদি সেম থাকে প্রোটন সংখ্যা কিভাবে একটা বাড়ে, সো এটা দেখো, এই যে ধরো আমি কোন একটা এক্স মোল ধরলাম যার ভর সংখ্যা হচ্ছে 8, ঠিক আছে, তো তোমরা তো জানো ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন, এই দুটো মানে ভর হয়, তাহলে যদি 8 হয় তাহলে হচ্ছে প্রোটন থাকবে 4, এটা থাকবে 4, ঠিক না, এরকম। এখন আমি বললাম যে সেম এটার ধরলাম এটা 4, ঠিক আছে, আমি বললাম যে এখান থেকে তার 5 হয়ে গেল, 1 একক বেড়ে গেল বাট তার ভর সেম থাকলো, এটা কেমনে হলো হচ্ছে তখন আমরা এই যে ভর সমান লিখতে পারি, ভর সংখ্যা সমান আমরা যদি লিখি প্রোটন প্লাস নিউট্রন, এই যে প্রোটন সংখ্যা একটা বেড়ে গেল না, তাহলে এই যে এটা ছিল কত 4 প্লাস 4 ছিল, ঠিক না, এই একটা নিউট্রন গিয়ে এটা প্রোটন হয়ে যায়, মানে বুঝছো, এই 4টা থেকে একটা এদিকে চলে আসে, তার মানে এখানে হয় 5, এখানে হয় 3, এভাবে হচ্ছে কি হয় এই ভর সংখ্যাটা সেম রাখে বাট বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়, ঠিক আছে।
এটা হচ্ছে এখানকার পড়াশোনা। তারপরে এই গেল হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের পড়াশোনা। আর হচ্ছে যেটা গামারস্যি আছে, গামারস্যি হচ্ছে কোনো ভরহীন যেহেতু প্রোটন করা, এটা গামারস্যির কারণে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারো, গামারস্যির বিকিরণে কোনো পরিবর্তন হয় না। তারপরে আসো এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সরি সরি, এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটা এখানে আমরা হেডিং দেই। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তিনি হচ্ছে একটা বিষয় ধারণা করছে যে আমরা যে ফোটন বা আলো হিসাব করি বা আলো কণা, এই আলো কণাগুলো হচ্ছে কোনো নিরবিচ্ছিন্ন কণা নয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে প্যাকেট প্যাকেট রূপে হচ্ছে এখান থেকে বের হয়। এগুলাকে নাম দিচ্ছে তারা হচ্ছে ফোটন, ফোটন কণা বা আলোক কণা। তো এখানে কয়েকটা উনি একটা করছে, উনি এখান থেকে এই উনার এই মতবাদ থেকে একটা হচ্ছে সমীকরণ দাঁড় করাইছে, এটা আমরা পড়ি দেখি। উনি কি বলছে? প্রথম উনি কয়েকটা স্টেটমেন্ট দিছে। উনি বলছে আলো নিরবিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্ন নয়। তাহলে আলো কি করে? আলো হচ্ছে পদার্থ থেকে বিকিরিত তরঙ্গ শক্তি, মানে এই যে পদার্থ থেকে বিকিরিত তরঙ্গ শক্তি প্যাকেট রূপে বা হচ্ছে বিচ্ছিন্ন রূপে, বিচ্ছিন্ন রূপে বের হয়। এর নাম দেন কোয়ান্টাম বা কোয়ান্টা শক্তি। ঠিক আছে, উনি নাম দেন কে? কোয়ান্টাম শক্তি। এখন এই যে কোয়ান্টাম শক্তির নাম দেয়, এই যে প্যাকেট প্যাকেট রূপে বের হয়, এটা একটা শক্তির মান আছে না? এই যে এই শক্তি, এই কোয়ান্টাম শক্তি। তো তিনি বলছে কি 2 নম্বরে, এই কোয়ান্টাম শক্তির মান হচ্ছে, কোয়ান্টাম শক্তি, কোয়ান্টা বা কোয়ান্টাম সেম কথা, কোয়ান্টাম শক্তির মান বা ডেল অফ ই, এটা ডেল আসবে, একটা ডেল ই আসবে, আমরা একটু পরে বুঝতে পারবো। কোয়ান্টাম শক্তির মান হচ্ছে এর বিকিরণের, এই যে পদার্থ যে বিকিরণ করে, এর বিকিরণের কি হয়? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা মিউ যেটা আমরা বলি, মিউ, সরি এটা গামা হয়ে যাচ্ছে, মিউ এর সমানুপাতিক। বুঝা গেছে? তো মিউ এর সমানুপাতিক বলতে কি বোঝাচ্ছে দেখো, উনি বলছে যে কোয়ান্টাম শক্তির মান, কোয়ান্টাম শক্তি ডেল ই। ঠিক আছে, ডেল ই মানে হচ্ছে E2 মাইনাস E1 হয়, কারণ ডেল মানে তো দুইটার পার্থক্য। এটার মান বলছে উনি, এটার সরি ডেল ই ইজ প্রপোর্শনাল টু, কি বলছে উনি? এই যে ফ্রিকোয়েন্সির কথা বলছে। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি বা এফ দিতে পারো। তাহলে ডেল ই, তাহলে আমরা এটা তুলে ফেলবো, সমানুপাতিকটা সমান তুলে ফেলবো, তাহলে একটা ধ্রুবক দেওয়া লাগবে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা দিব আমরা এইচ মিউ, কারণ এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই প্লাঙ্ক বিজ্ঞানী প্লাঙ্ক অনুযায়ী তাহলে প্লাঙ্কের ধ্রুবক। এটাকে আমরা অথবা লিখতে পারি ডেল ই ইকুয়ালস টু, এই যে এইচ নিউকে লিখতে পারি আমরা এইচ সি বাই ল্যামডা, ছোটবেলা পরে আসছে এফ সমান সি বাই ল্যামডা, তাহলে সি সি এর জায়গায় সি বাই ল্যামডা লিখলাম। তাহলে এটা হচ্ছে ডেল ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এটা ওনার সূত্র। ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো এইচ সমান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এই যে এককগুলো কিন্তু ভালো মতো মনে রাখবা, এই যে জুল সেকেন্ড, এগুলা অনেক সময় অ্যাডমিশন টেস্টে বা তোমার এইচএসসি পরীক্ষা দেয় কোনটার একক কি।
ঠিক আছে। তারপর এখানে সিটা কি, সিটা হচ্ছে এই যে সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর ডেল ই হচ্ছে শক্তির মান, ঠিক আছে। এটা হচ্ছে বিজ্ঞানী কোয়ান্টাম ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তথ্য, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলছি আমি, পরমাণুর শক্তির শোষণ বা বিকিরণের এই পরিমাণটা হচ্ছে এই যে শক্তির শোষণ বা বিকিরণের এই পরিমাণটা, সেটা হচ্ছে বলছে উনি পূর্ণ সংখ্যার গুণিতক হয়। তাহলে এটা আমরা লিখতে পারি এভাবে, পরমাণুর শোষণ বা বিকিরণের শক্তির পরিমাণ কি লিখতে পারি আমরা, পূর্ণ সংখ্যা সমানুপাতিক। কি বলছে সমানুপাতিক মানে কি, এটা হচ্ছে এই যে আমরা যে এই একটা সূত্র পাইলাম না, ডেল ই ইকুয়ালস টু এইচ সি বাই এইচ নিউ, এটা কেটে যাচ্ছে রে, এই যে এইচ নিউ একটা পাইলাম ওনার কথা অনুসারে সূত্র সমানুপাতিক হিসেবে। উনি বলছে ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ হবে, বাট এই এইচ নিউ এর মানটা হবে এখানে একটা পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যাটা আমি ধরলাম এন, সরি অন্য কালার দিই, এই পূর্ণ সংখ্যাটার মান হবে হচ্ছে এন। তার কথা অনুযায়ী এটা এই n ইন্টিজার ইকুয়ালস টু 1 2 3 4 5 এভাবে হবে, বাট এটার কোনো ভাঙতি হবে না। তাহলে বলো এখানে কোনটা সঠিক বলো। তাহলে হচ্ছে আমি দিলাম ডেল ই এর মান, ডেল ই এর মান কয়েকটা দিলাম আমি, 3h নিউ হবে এটা, তারপরে আরেকটা দিলাম 5h নিউ, 6h নিউ দিলাম, 3/2h নিউ দিলাম, 3.5h নিউ। বলো এখানে কোনটা কোনটা হবে এবং কোনটা কোনটা হবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হবে, কারণ এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা হবে, এটাও পূর্ণ সংখ্যা হবে, বাট এটা হচ্ছে একটা ভগ্নাংশ, তাহলে এটা হবে না। এবং এটাও দেখো একটা দশমিক সংখ্যা, এটাও হবে না, ঠিক আছে। এটা বুঝছো, এটা হচ্ছে পড়াশোনা। তো এখানে উনি একটা বিষয় বলছে, আরেকটা বিষয় এটা কই গেল স্যার, মুছে ফেললাম। এই যে আমরা যে কোয়ান্টাম হিসাব করলাম বা কোয়ান্টা, এখানে আরেকটা বিষয় বলছে যে এক কোয়ান্টা সমান হচ্ছে একটি ফোটনের শক্তি। এই যে আমরা বললাম একটি কোয়ান্টাম শক্তি, এই শক্তিটা হচ্ছে একটা ফোটন, মানে এই যে নির্গত হয় প্যাকেট রূপে, এটা এই যে একটা ফোটনের শক্তি। তাহলে আমরা লিখতে পারি এক কোয়ান্টা ইকুয়ালস টু হচ্ছে একটি ফোটনের শক্তি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা বিজ্ঞানী আইনস্টাইন আছে, বিজ্ঞানী আইনস্টাইন বলছে বিজ্ঞানী আইনস্টাইনের মত অনুসারে আইনস্টাইন ইকুয়ালস টু হচ্ছে এক মোল ফোটনের শক্তিকে বলা হয় এক আইনস্টাইন, ঠিক আছে। তাহলে এক আইনস্টাইন সমান হচ্ছে কত কোয়ান্টা বলো তো। তাহলে যেমন এক আইনস্টাইন সমান যদি এক মোল ফোটনের শক্তি হয়, তাহলে এক আইনস্টাইন সমান এক মোল ইন্টু একটি ফোটনের শক্তির জায়গায় আমরা কি লিখতে পারি, এক কোয়ান্টা, ঠিক আছে না। এক কোয়ান্টা এক মোলের জায়গায় আমরা কি লিখতে পারি, 6.023 ইন্টু 10⁻23। এক মোল সমান আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা, ইন্টু হচ্ছে এক কোয়ান্টা, এটাও লিখতে পারি না আমরা, এক আইনস্টাইন সমান এক আইনস্টাইন সমান আমরা লিখলাম, শর্ট করে লিখলাম, ঠিক আছে। এই হচ্ছে তোমার এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম শক্তির পড়াশোনা, ঠিক আছে। তাহলে এটা আমরা মুছে দিলাম, এই টপিকটা আমাদের শেষ। এই ভাঙতি টপিকটা আলোচনা করে নিলাম কারণ এটা সামনে লাগবে, ঠিক আছে, এটা আমাদের বারবার লাগবে। তারপরে আসো এই যে থমসন, রাদারফোর্ড এবং বোর পরমাণু, এটা আমি মুখে বলতেছি থমসন মডেলটা দেখো। থমসন মডেলে বিজ্ঞানী থমসন কি করছিল, এই যে ধারণা করছিল, বিজ্ঞানী থমসনের ধারণা অনুযায়ী ছিল যে এখানে যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে এমনি ছড়ানো ছিটানো থাকে। সো উনি এটার মাধ্যমে যে আমরা পড়ছিলাম ইট পরে নিচ্ছে ওখান থেকে, ইলেকট্রন হচ্ছে থমসন আবিষ্কার করছিল। এই থমসন এভাবে ওনার মডেলটার নাম হচ্ছে পাম পুডিং মডেল বা
পাম পুডিং মডেল। এটা আমার বানান ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও। বা কিসমিস তরমুজ মডেল বলা হয় ওনার এটাকে। তো উনি কি করছে, এই পাম পুডিং মডেলের মধ্যে উনি বলছে যে এখানে নিরবিচ্ছিন্নভাবে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো থাকে, তার মাঝামাঝি কিছু প্রোটন থাকতে পারে। তাহলে উনি ইলেকট্রনের ধারণা দিয়েছে থমসন মডেল দিয়ে। এরপর আসে হচ্ছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা রাদারফোর্ডের মডেলে। তো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি হয়েছিল, এই যে উনি একটা সোনার পাত নিয়েছিল, এর মধ্যে হচ্ছে একটা পাত দিছিল, এই যে এটা, এখানে সোনার প্রলেপ দেয়া আবরণ, জিঙ্ক সালফেট আবরণ ছিল। এখান থেকে কি করছিল, এখান থেকে এই যে আলফা কণা হিলিয়াম ++2 4 এই যে আলফা কণাটাকে নির্গত করছিল। তখন কি ছিল, মানে ম্যাক্সিমাম কণা গিয়ে এখান থেকে গিয়ে হচ্ছে এখানে হিট করছিল, এখানে জ্বলতেছিল। তাহলে জ্বলার মানে কি, এখান থেকে ফাঁকা, এদিক দিয়ে এদিকে পাশে চলে গেছে। বাট কয়েকটা ছিল এদিক দিয়ে চলে আসছে উল্টা দিকে, আর কয়েকটা ছিল ঠিক ইউ টার্ন করছে এদিকে। কয়েকটা হাজারে, প্রায় 20,000 মানে একটি এরকম বলা আছে, তোমরা বই চেক করতে পারো। সো এটার মানে কি দাঁড়ালো, উনি এখন এটা পরীক্ষা করছে যে একটা সোনার পাত দিয়ে হচ্ছে এখানে কি করছে, হিলিয়াম আলফা কণা পাস করছে। তো দেখতেছে সবকিছুকে ওখানে ব্যাক করতেছে। তো উনি এখান থেকে কিছু একটা প্রমাণ করার চেষ্টা করছে। দেখি আমরা উনি সিদ্ধান্ত কি নিছে এটার মাধ্যমে। ঠিক আছে, রাদারফোর্ডের এটা হচ্ছে হেডিং দিতে পারো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, উনি এখান থেকে কিছু সিদ্ধান্ত নিছে। উনি যে পরীক্ষাটা করলো এগুলো তোমরা তো জানাই, আমি এই জন্য আর বললাম না। এই যে সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত কি নিল, 1 নম্বর, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। কারণ হচ্ছে এই যে ফাঁকা না থাকলে তো ইলেকট্রন গুলা কোথাও না কোথাও ছেদ করার কথা, এগুলো ওই মাথায় চলে গেছে, যার কারণে হচ্ছে কি হয়, এটা ওই মাথায় চলে গেছে ফাঁকা থাকার কারণে। ঠিক আছে, এরপর উনি বলছে যে এই যে একটা দুটো যে ফিরে আসলো কেন হলো, এই যে এই ইলেকট্রন এটা চেয়ে অনেক বেশি সরি এই ফোটন কণার চেয়ে হচ্ছে অনেক বেশি ভারী কোন একটা কিছু আছে, যার কারণে এটা ধাক্কা খেয়ে চলে আসছে উল্টা দিকে। এই জন্য উনি বলছে এখানে মাঝখানে কোন একটা কিছু থাকতে পারে যেটা ভারী। ঠিক আছে, এই যে এটা এদিক দিয়ে যে উনি আলফা কণা বিচ্ছুরণ করলো, আলফা কণা এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস এটা ভারী এবং একই সাথে এটা একটা পজিটিভ চার্জ। তাহলে ভারী যদি হয়, এখানে যদি পজিটিভ চার্জ থাকে, এখানেও যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে এটা বিকর্ষণ করে দূরে সরাই দিবে। উনি বললো যে এখানে কোনো একটা কিছু ভারী আছে এবং পজিটিভ আছে, যার কারণে উল্টা দিকে পাঠিয়ে দিল এই কণাটাকে। তো উনি কি বলছে, কেন্দ্রে ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত কি থাকতে পারে, চার্জযুক্ত থাকে, ধনাত্মক চার্জযুক্ত থাকে, যাকে তিনি নিউক্লিয়াস নাম দেন। ঠিক আছে, তাহলে উনি এটাকে কি করছে, নিউক্লিয়াস নাম দেন এবং এমন কি করছে, এবং ধারণা করেন এর চারপাশে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, ধারণা করছে এর চারপাশে ইলেকট্রন ঘুরতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে উনি বলছে পরমাণুর আকারের তুলনায়, উনি আরেকটা জিনিস বলছে যে পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত ছোট। নিউক্লিয়াসের আকার অতি ক্ষুদ্র। কারণ দেখো, পুরাটা যদি পরমাণু হয়, এখান থেকে যদি তুমি কিছু পাস করো, সেটা দুই পাশে চলে যায়, ম্যাক্সিমাম 99% এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে এই সব জায়গায় ফাঁকা, খালি এই জায়গায় একটা কিছু ভারী কিছু আছে এবং তা ধনাত্মক আছে। তো উনি বলছে কি, এটা তুলনায় এটা খুবই ছোট। কত ছোট বলছে, এখানে একটা মান আছে, আমি বলি পরমাণুর আকার হচ্ছে 10^10 এবং হচ্ছে 10^15। তাহলে উনি বলছে ওনার কথা অনুযায়ী পরমাণুর আকার, উনি বলছে না পরমাণুর আকার, আর হচ্ছে আমি ধরলাম এই পাশে নিউক্লিয়াসের আকার, তাহলে বলো এটা হচ্ছে 1 × 10^10 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 1 × 10^15 মিটার। এখন বলো 10^15 বড় না 10^10 বড়? অবশ্যই 10^10 বড়। ঠিক আছে, সো 10^15 অনেক গুণ ছোট, অনেক গুণ। তাহলে এটা হচ্ছে বড়, এই নিউক্লিয়াসের আকার হচ্ছে ছোট। বুঝা গেছে এতটুকু? ওকে, এখন
উনি আরেকটা সিদ্ধান্ত নিছে, কি বলছে? উনি আরেকটা বলছে যে পরমাণু সৌরজগতের সোলার সিস্টেমে যেমন কি হয়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। তো উনি কি করছে, উনি বলছে হচ্ছে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সৌরজগতের সোলার মডেলের সাথে ইলেকট্রনের ঘূর্ণনের তুলনা করছে। কি বলছে যে ইলেকট্রনগুলো আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। ওনার কথাটা ঠিক আছে আংশিকভাবে, বাট পুরোপুরি সত্য নয়। কারণ হচ্ছে যে আমরা যে দেখতে পাই সৌরজগতে যেগুলো ঘুরে এগুলো হচ্ছে চার্জ থাকে, চার্জ থাকে না, কিন্তু এরা হচ্ছে চার্জ থাকে। এই কারণে এটা হচ্ছে তুলনা ঠিক নয়। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখি, তো এখন উনি যে সিদ্ধান্ত দিল, ওনার সিদ্ধান্ত কতটুকু ভুল ছিল বা কতটুকু শুদ্ধ ছিল, এখন আমরা নিজেরাই ওনাকে জাজ করব। ঠিক আছে, সো এখন আমরা নিজেরা বিজ্ঞানী হয়ে যাই। তাহলে ওনার সীমাবদ্ধতা কি ছিল? সৌরমণ্ডলের সাথে ওনার সীমাবদ্ধতা এখন করবো আমরা। সীমাবদ্ধতা মানে হচ্ছে যেটা ভুল ছিল। বলো যে উনি যে সৌরজগতের সাথে তুলনা করছেন, সৌরজগতের সাথে তুলনা কি হয়েছিল? এটা অযৌক্তিক হবে না, কারণ হচ্ছে সৌরজগতে কোনো চার্জ নাই, বাট এই যে ইলেকট্রন প্রোটন এগুলো চার্জ থাকে। ঠিক আছে, তো উনি বলছে আরেকটা কথা, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে উনি একটা কথা বলছে, শুনে রাখো, যে উনি বলছিল যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে যদি এই উনি বলছে যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে, বাট ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কি বলা হয়? ওই তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে বলা হয় যে কোনো একটা প্লাস চার্জকে কেন্দ্র করে একটা মাইনাস যদি ঘুরে একটা সময় ঘুরতে 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 শক্তি হারায় কি হবে? এই যে মাঝখানে পতিত হবে। তাহলে তখন কি হয়ে যাবে? তখন এটা চার্জ হারাবে এবং এর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে পরমাণু কোনো অস্তিত্ব থাকবে? তাহলে আমরা লিখতে পারি ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে পরমাণুর অস্তিত্ব থাকে না। এখন পরমাণু অস্তিত্ব থাকে না কি হবে? এই যে আমি ব্যাখ্যাটা বললাম। ঠিক আছে, এখন উনি যে বললো এখানে বর্ণালীর কোনো ধারণা আছে? বর্ণালীর কোনো ধারণা নেই উনি, কারণ কোনো কিছু বলতে পারেনি। মানে জাস্ট বলছে প্লাসকে কেন্দ্র করে মাইনাস ঘুরে, এটা আন্দাজে বলছে, মানে কেমনে ঘুরে কিভাবে ঘুরে এগুলো কিছুই বলে নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে 4 নাম্বার, ইলেকট্রনের ঘূর্ণন বা গতিপথের ব্যাখ্যা নেই। এই যে ইলেকট্রন কিভাবে ঘুরতেছে, তার গতিপথ কেমন, এগুলো কোনো ব্যাখ্যা আছে? এগুলো কোনো ব্যাখ্যা উনি দেন নাই। সো এই কারণে হচ্ছে ওনার এটা ত্রুটিপূর্ণ ছিল এই মডেলে। এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। এবার রাদারফোর্ডের পরমাণু মডেল শেষ, আমরা এবার যাব বোর মডেলে। এটা আমরা আরেকটু এখন উন্নত মডেলে যাচ্ছি। এখন যত রাদারফোর্ডে যত ভুল আছে এগুলো সব বোর সাহেব আসবে, আসার পরে উনি হচ্ছে সব ক্ষতি ভুল ধরবে। ঠিক আছে, আমরা দেখি উনি কি করতে পারে। তাহলে এখন বোর আসছে, বোর এসে বলতেছে না আমি তোমার কথা মানি না। তাহলে বোর পরমাণু মডেল, এখন বোর সাহেব আসছে, আসার পরে বলতেছে না আমি তোমার কথা মানি না, আমি আমার মতো কয়েকটা সিদ্ধান্ত দিব। ঠিক আছে, আমি তোমার মতো কয়েকটা সিদ্ধান্ত দিব। দেখি বোর সাহেব 3টা সিদ্ধান্ত দেয় টোটাল। বোর সাহেব সিদ্ধান্ত কি কি ছিল? প্রথম সিদ্ধান্ত ছিল হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। এগুলা হচ্ছে কি সিদ্ধান্ত, বোর সাহেবের সিদ্ধান্ত। ঠিক আছে, উনি কি বলছে? পরমাণুর শক্তি স্তর সম্পর্কিত ধারণা দিতে কি বলছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে
আবর্তন করে এই কক্ষপথকে তিনি নাম দেন, কি নাম দেন বলতো? অরবিট বা শক্তি স্তর। কারণ এগুলোর মধ্যে নির্দিষ্ট ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটা শক্তি কনজিউম করে দেন ওখানে ঘুরতে থাকে, ঠিক আছে? তো উনি কি করছে, এই যে শক্তি স্তরগুলো দিল, উনি এগুলোর নাম দিছে কে এল এম এন, এভাবে যাবে। সো এই যে উনি বললো কে এর মান হবে 1, এল এর মান হবে 2, এম এর মান হবে 3 এবং এন এর মান হবে 4, এভাবে যাইতে থাকবে, এটা বললো উনি, ঠিক আছে? তাহলে আরেকটা বিষয় উনি বলছে যে প্রতি শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। মানে এই যে একটা নিউক্লিয়াস, এটা এখানে যদি 1 নাম্বার কক্ষপথ হয় তাহলে এখানে 2n², তাহলে 2 × 1² সমান হচ্ছে 2টা। আমরা জানি কি প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে এই যে 2টা ইলেকট্রনই থাকে, এটা উনি হচ্ছে বলে গেছে। এরপরে উনি আরেকটা কথা বলছেন, 2 নাম্বার, উনি বলছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা দিছে। কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা, এটা কি জিনিস? কৌণিক ভরবেগ আমরা জানি তো, ভরবেগ মানে জানি নরমাল একটা ভরবেগ কি এম এবং হচ্ছে ভর এবং হচ্ছে বি, বাট কৌণিক যখন বলে তাহলে এটার সাথে জাস্ট তুমি একটা ব্যাসার্ধ গুণ দিয়ে দিবা। যে কোনো জায়গায় কৌণিক বললে তুমি একটা ব্যাসার্ধ গুণ দিয়ে দিবা। কারণ কৌণিক কখন হয়? এই যে একটা ব্যাসার্ধকে কেন্দ্র করে যদি তুমি ঘুরো, এই যে এটার সাথে একটা অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কৌণিক, বুঝেছো? এই কারণে একটা ব্যাসার্ধ তোমরা এখানে গুণ দিয়ে দিবা, তাহলে কৌণিক চলে আসে। তাহলে কৌণিক উনি কি বলছে, একটা ধারণা দিছে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত প্রতিটি ইলেকট্রন, তাহলে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত, এটাও তুলতে পারো তোমরা, নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক। h/2π না 4π? h/2π, সরি, h/2π এর সরল গুণিতক। এখন সরল গুণিতক মানে কি বলছে উনি? এই যে বলছে কৌণিক ভরবেগের মানটা কত? l। এই যে l সমান mvr সমান, এটা বলছে কি, আচ্ছা সরি, সমান সরল গুণিতক বলছে না, তাহলে n সরল গুণিতক আমরা যদি বলি তাহলে n এর সাথে কি গুণ দিব? h/2π এর সমান, ঠিক আছে? তাহলে সূত্রটা কি দাঁড়ালো? mvr = nh/2π। তাহলে এটা nতম, এই n এর মান হচ্ছে কত? 1 2 3, মানে যততম কক্ষপথ বলে তততম কক্ষপথের ওইটাই যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি তোমাদের এগুলো কি লিখে দিতে হবে, যে এখানে কি হয়, এই যে এখানে যদি আমি দেই m হচ্ছে কি ইলেকট্রনের ভর, b হচ্ছে কি ইলেকট্রনের বেগ, তারপরে r হচ্ছে ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ, এটা কিন্তু পরমাণুর ব্যাসার্ধ, এবং h টা তো বললাম ওই যে প্লাঙ্কের ধ্রুবক, এগুলাই হচ্ছে মান, ঠিক আছে? এতটুকুই হচ্ছে বোর পরমাণু মডেল থেকে আসে। এরপর আসি, বোর সাহেব আরেকটা কথা বলছে, বোর সাহেব হচ্ছে আরেকটা সিদ্ধান্ত দিচ্ছে। উনি বলছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত ধারণা। শক্তির 3 নম্বরে দিছে কি? শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত ধারণা। কি বলছে? শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা বলছে, আমি জাস্ট মুখে বলি, তোমরা তুলে নিতে পারো। উনি বলছে যে কোন একটা কক্ষপথে, ধরো এটা একটা কক্ষপথ, এটা একটা পরমাণু, এটা কক্ষপথ আছে অনেকগুলো। এই কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরতেছে, এই যে ইলেকট্রনটা এদিকে যখন ঘুরতেছে, সো এই ইলেকট্রনটা কখনো এই নিচের কক্ষপথে আসবে না, অথবা এই যে বাইরের কক্ষপথে কখনো যাবে না, এদিকেও যাবে না এদিকেও যাবে না, সে তার নির্দিষ্ট শক্তি স্তরে সে ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে এখানে ঘুরতে থাকবে। বাট কি বলছে, অনেক সময় হয় কি, যদি এই নিচের কক্ষপথে থাকে তাহলে তাকে যদি শক্তি বাইরে থেকে দেওয়া হয়, সে যদি শক্তি অ্যাবজর্ব করে, যেমন আমি এখানে বলতে পারি এটা এভাবে, শক্তি শোষণ এবং বিকিরণ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে কক্ষপথ। সো এখানে 4টা কক্ষপথ আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, ধরলাম আমি এখানে একটা ইলেকট্রন আছে, তো এটা নিচের কক্ষপথ, এটা হচ্ছে 1 2 3 4, বা এটাকে আমি দিতে পারি কে এল
এম এবং হচ্ছে এটা এন, এটা 4 নাম্বার। ঠিক আছে, সো এখন বোর সাহেব বলছে কি, এই যে নিচের কক্ষপথ যেটা আছে সেটা যদি উপরের কক্ষপথে যেতে চায়, তার এখানে হচ্ছে একটা শক্তি শোষণ করা লাগবে, দেন সে শক্তিটা নিয়ে হচ্ছে উচ্চ কক্ষপথে আসতে পারবে। শক্তি শোষণ করলে সে উপরের কক্ষপথে যেতে পারবে। এবং এই যে উপরের এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে না, এটা যদি সে শক্তিটা অপসারণ করে ফেলে, এই যে এখান থেকে যেখানে আসলো শক্তি নিয়ে আসলো না, এক্সট্রা শক্তি, এবং সেই শক্তিটা যদি সে বাইরে অপসারণ করে দেয়, তাহলে সে আবারও ধরলাম আমি নিচের কক্ষপথে চলে আসতে পারবো এখানে। তাহলে এই শক্তি শোষণ করে, মানে শক্তি অ্যাবজর্ব করে, এটা শোষণ করে উপরে উঠতেছে, এবং ওই শক্তি ছেড়ে দিয়ে মানে বিকিরণ করে সে নিচে আসতেছে। এই যে এখানে এই ইলেকট্রনটা এখন এই জায়গায় আছে, তাহলে এই যে শক্তি বিকিরণ করে দিল, এই বিকিরণের জন্য আমরা কি পাবো, একটা ল্যামডার মান পাবো, ঠিক না? এই ল্যামডার মানটা আমরা হিসাব করে দেখবো এই বিকিরণটা কালার কিরকম, এটা দিয়ে বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারবো, অনেক কিছু এখান থেকে বলা যাবে। তো এখান থেকে উনি বলছে কি, এভাবে লিখতে পারো তোমরা কথায়, যে কোনো একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে থাকে তখন সে তার নির্দিষ্ট শক্তি নিয়ে হচ্ছে আবর্তন করে, কোন রূপ শক্তি শোষণ বা বিকিরণ ঘটে না। যদি তুমি এক্সট্রা ভাবে শক্তি দাও তাহলে সেটা হচ্ছে শক্তি শোষণ করে, সে উচ্চ কক্ষপথে লাফিয়ে চলে, এবং ওই উচ্চ কক্ষপথ থেকে সে শক্তি বিকিরণ করে সে নিম্ন কক্ষপথে চলে আসে, এবং যার কারণে একটা নির্দিষ্ট ল্যামডা মানের বা তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো দেখা যায়। ওই আলোকে আমরা যদি স্পেকট্রোমিটার যন্ত্রের মধ্যে দেখি, তাহলে আমরা বিভিন্ন কালারের ওই বর্ণালী দেখতে পাবো। এটা হচ্ছে ওনার বর্ণালী সম্পর্কিত ব্যাখ্যা। ঠিক আছে, তো উনি কি বলছে, এখানে একটা সূত্র দিচ্ছে উনি, ওই সেম সূত্রটাই যেটা প্লাঙ্কের, উনি বলছে যে প্লাঙ্কের সূত্র মতে, এটা হচ্ছে প্লাঙ্কের সূত্র মতে কি বলছে, এই যে যে বিকিরিত শক্তি, শোষিত বা বিকিরিত শক্তি, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ স্পন্দন সংখ্যা বা হচ্ছে নিউ এর সমানুপাতিক। এটা আমরা সেম দেখলাম না, সমানুপাতিক। যেমন এই যে ডেল ই কখন হয়, এই যে ধরো এটা আমি ধরলাম E1, এটা ধরলাম আমি E2, এখান থেকে সে এখানে গেল, তাহলে ডেল ই সমান কি হবে, E2 মাইনাস E1, সেম। তাহলে E2 মাইনাস E1 এটা কার সমানুপাতিক, মানে এটা হচ্ছে ডেল ই ইজ প্রপোর্শনাল টু নিউ, এই যে নিউ সমানুপাতিক বলছে। তাহলে এটাকে তুমি এটা তুলে দাও, তাহলে কি হয়, H নিউ, অথবা এটাকে আমরা লিখতে পারি HC বাই ল্যামডা ডেল ই ইকুয়ালস টু, এটা তো আমরা সেম এর আগেও পাইছি। এই সূত্রটা দিয়ে হচ্ছে একটা ল্যামডার মান পাবা, ওই ল্যামডার মান দিয়ে হচ্ছে তুমি বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা। তাহলে এখন আসো, বোর পরমাণু যে এত কাহিনী করলো, এত যে বকবক করলো, এত পেঁচাল পারলো, এখন দেখি বোর পরমাণু মডেল আরো কোনো ভুল করছে কিনা, আমরা এখানে কোনো ত্রুটি আছে কিনা, আমরা এটা বের করতে পারবো না। তাহলে দেখি, ওর সিদ্ধান্ত শেষ। এখন উনি কি কি ভুল করছে এগুলো আমরা দেখার পালা এবার। উনি যে এসে রাদারফোর্ডের উপরে এসে যে মাতব্বরি করলো, এখন দেখি এই রাদারফোর্ডের বোর পরমাণু মডেলের, এটা হচ্ছে আমি দেই সীমাবদ্ধতা, এখানে দিলাম নতুন করে সীমাবদ্ধতা। তোমরা এগুলো পজ করে লিখে ফেলতে পারো, সমস্যা নাই, অথবা আমি মুখে বলতেছি এগুলো তুলে ফেলতে পারো। ও সরি, বোর পরমাণুর সফলতা দেখবো আমরা আগে। উনি এত বকবক করলো, এটার লাভ কি হলো, সফলতা কি হলো, পরমাণু স্থায়িত্ব হইলো না, পরমাণু স্থায়িত্ব। এখন বলো পরমাণু স্থায়িত্ব কিভাবে হইলো? আমরা কিন্তু ওই যে রাদারফোর্ডের ক্ষেত্রে বলছিলাম যে পরমাণুটা স্থায়িত্ব হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এই পরমাণুটা ওই ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে একটা সময় নিউক্লিয়াসে পতিত হয়, যার কারণে অস্তিত্ব হারায় যায়। বাট এখানে পরমাণু স্থায়িত্ব হয় কেন? ওই যে আমরা বলছি ইলেকট্রনটা ঘুরতেছে, ঠিকই ঘুরতেছে, কিন্তু কোথায় ঘুরতেছে, ওটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, যার কারণে কি হয়, সেই শক্তির কোনো শোষণ বা বিকিরণ হয় না, তার মানে ওই কক্ষপথে ঘুরতে থাকে, নির্দিষ্ট কক্ষপথে। তাহলে সে নিউক্লিয়াসে আসার কোনো সম্ভাবনা নেই, বা তার কক্ষপথ থেকে ছিটকে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, তো যার কারণে পরমাণু স্থায়িত্বটা ঠিকঠাক থাকে। ঠিক আছে, এরপরে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করা যায়, ঠিক না? আমরা জানি যে বোর পরমাণু মডেল দিয়ে হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। বর্ণালীর ব্যাখ্যা কিভাবে? বর্ণালী ব্যাখ্যা কিসে পাবো? সিঙ্গেল যেগুলা এক ইলেকট্রন বিশিষ্ট, তার মানে হচ্ছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম প্লাস, ঠিক আছে, লিথিয়াম 2 প্লাস, ঠিক আছে, এগুলা দিয়ে আমরা কি করতে পারবো, এগুলার বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। কারণ হচ্ছে ওই যে একটা ইলেকট্রন কিভাবে যায় আসে, ওইটা হচ্ছে আমরা জাস্ট এখানকার বর্ণালী ব্যাখ্যাটা দিতে পারবো। ঠিক আছে, এখানে এছাড়াও হচ্ছে আমরা আরেকটা জিনিস পাই, পরমাণুর
ব্যাসার্ধ এবং এবং কি হয় ইলেকট্রনের ব্যাগ শক্তি নির্ণয়, এগুলো আমরা নির্ণয় করতে পারবো। এখন কিভাবে নির্ণয় করতে পারবো, এখান থেকে একটা আবার আমরা আরেকটা 3 যদি হয় এটা 4 নাম্বার রিডবার্গ ধ্রুবক নির্ণয় করতে পারবো। রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয়। রিডবার্গ ধ্রুবক কি জিনিস এটা আমরা পরে গেলে জানতে পারবো, ঠিক আছে, এটা নির্ণয় করতে পারবো। তো এখন কি হয় এই যে ব্যাগ শক্তি এগুলো নির্ণয় করতে পারবো, এগুলো হচ্ছে এখানকার বোর তত্ত্বের প্রয়োগ, এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। তো চলো রিডবার্গ ধ্রুবকের কথা পরে আসবে, সমস্যা নাই। এখানে আমরা আসি এবার বোর পড়ানোর মডেলের প্রয়োগ দেখি। এই যে প্রয়োগ, 3টা প্রয়োগ আছে টোটাল। এই যে বললাম এই যে ব্যাগ, তারপর ব্যাসার্ধ এবং হচ্ছে, তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধটা দেখি, পরমাণু ব্যাসার্ধ, ঠিক আছে। ব্যাসার্ধ নির্ণয় অনেক থিওরি আছে, অনেক ব্যাখ্যা আছে, অনেক প্রতিপাদন আছে, এগুলো কিছু লাগবে লাগবে না। পরীক্ষা লাগবে কি, তুমি জাস্ট মানটা বসাইতে পারলে হলো, ক্যালকুলেট করে আনসার টাইম সিকিউ দেখাইতে পারলে হলো, অথবা সিকিউতে লাস্টে গিয়ে অ্যানসারটা দেখাইতে পারলে হলো। সো এজন্য আমরা কি করব, শর্ট করে শিখে ফেলবো। তাহলে এটা তোমরা এভাবে মনে রাখতে পারো, এই যে আর অফ এন মানে হচ্ছে এন তম কক্ষপথে রেডিয়াসের মান হচ্ছে কত, 0.5292 ইন্টু জেড স্কয়ার ডিভাইডেড বাই এন, সরি এন স্কয়ার ডিভাইডেড বাই জেড, ভুল বলে ফেললাম, এন স্কয়ার ডিভাইডেড বাই জেড এটার মান। তো এটা যদি 1 ইলেকট্রন বিশিষ্ট হয় বা হাইড্রোজেনের ক্ষেত্রে হয়, তাহলে আমরা লিখতে পারি আর অফ এন ইকুয়ালস টু 0. আরো শর্ট করে এভাবে লিখতে পারি, ইনটু 0.5292 অ্যাংস্ট্রম। এটাকে আরো মিটারে, কারণ আমরা তো অ্যাংস্ট্রম হিসাব করি না, আমরা এসআই একক হিসাব করি, তাহলে এটা মিটারে নিয়ে যেতে হবে। তো মিটারে নিয়ে যাও 5292 ইনটু 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে কত, tan ইনভার্স 10 মিটার। এটা তোমরা যারা জানো না আমি এখানে লিখে দিচ্ছি, 1 মিটার সমান 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে tan ইনভার্স 10 মিটার। তারপরে 1 ন্যানোমিটার সমান হচ্ছে tan ইনভার্স 9 মিটার, ঠিক আছে। 1 মাইক্রোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার সমান হচ্ছে tan ইনভার্স 6 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে 1 মেগা কত 3, এরকমই। তো এখানে কি হয়, আমরা অ্যাংস্ট্রম থেকে মিটার নিয়ে গেছি, তাহলে tan ইনভার্স 10 দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা তারপরে এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়, তোমরা এইভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে পারো। এখানে আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে এই যে আর এন ইকুয়ালস টু আর অফ 1। আর অফ 1 মানে কি, এই যে এটাই আর অফ এন এর মানটাই, এটার সাথে আমরা কি করব, এন স্কয়ার গুণ দিব। এই যে কারণ এই যে দেখো এই সূত্রটা দেখতে পারলে, এটা কনস্ট্যান্ট, জেড এর মান তো পরমাণু সংখ্যা 1, এক পরমাণুর জন্য এটা কি হবে, ভর সংখ্যা 1 হাইড্রোজেনের জন্য। তাহলে এটা যদি জেড এটা কনস্ট্যান্ট হয়, তাহলে এন, তাহলে আর এন ইজ প্রপোর্শনাল টু কি হয়, এন স্কয়ার হয়, ঠিক আছে না। তাহলে আর এন ইকুয়ালস টু হচ্ছে আর ওয়ান, সরি এই আর ওয়ান ইনটু হয় ক্রস, অথবা এটাকে তুমি দিতে পারো আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কয়ার, এটা দিতে পারো, কারণ এটার সাথে এন স্কয়ারের সমানুপাতিক, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধের ক্ষেত্রে গেল। এরপর আসি শক্তি নির্ণয়ের ক্ষেত্রে। এরপর আসি আমরা শক্তি নির্ণয়। কার শক্তি নির্ণয়, এটা ইলেকট্রনের শক্তি নির্ণয়। তাহলে ই অফ এন ইকুয়ালস টু, এটা হচ্ছে -13.6 ইনটু 6 ইনটু কত জানি, তারপর 6 ইনটু জেড স্কয়ার বাই এন স্কয়ার, ঠিক আছে, জেড স্কয়ার বাই এন স্কয়ার। এটাকে হচ্ছে ইএন ইকুয়ালস টু, এটাকে আরো শর্ট করে লিখতে পারো 13.6 ইনটু ইলেকট্রন ভোল্ট, এটাকে ইলেকট্রন ভোল্ট লিখতে পারো। এখন ইলেকট্রন ভোল্ট তো হচ্ছে শক্তির একক, এটা আমরা এসআই এককে নিয়ে যাব না, এসআই এককের শক্তির একক হচ্ছে জুল, তাহলে এটাকে এসআই এককে নিয়ে যাই 13.6 ইনটু 1 ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জানো, 1.6 ইনটু tan ইনভার্স 19 জুল। সো এটা এভাবে নিয়ে যাও 1.6 ইনটু tan ইনভার্স 19 জুলে নিয়ে গেল, ঠিক আছে। এখন এটার মধ্যে একটা সমীকরণ দাঁড় করা তো কত হয়, En is En ইকুয়ালস টু কি লিখতে পারো, E অফ n ইকুয়ালস টু E1 n নিচে না, তাহলে n স্কয়ার দিতে পারো নিচে। তাহলে এটাকে সূত্রে যদি সমীকরণ সমানুপাতিক আকারে লিখতে চাও, তাহলে প্রপোর্শনাল টু 1/n স্কয়ার, ঠিক আছে, বুঝা গেছে। তো তোমার যদি পরীক্ষায় আসে কোনো সময় যে আর এন এর মান নির্ণয় করো, তাহলে এই সূত্রটা বসাই দিবে ডাইরেক্ট, এন এর মান জেড এর মান। আলটিমেটলি তুমি এগুলা হাইড্রোজেনের জন্য দিবে, তো এটাই পাবা, অ্যাংস্ট্রমটা পাবা, বা আলটিমেটলি এটাই পাবা। অথবা যদি সমীকরণ দিয়ে দেয়, ধরো তোমাকে আর অফ এন এর মান বের করতে হচ্ছে, তাহলে তুমি আর অফ 1 এর মান, সরি এটা হচ্ছে আর অফ 1, আর অফ 1 মানে হচ্ছে 1 নম্বর কক্ষপথের জন্য এটা পাবা, বা এটা হচ্ছে আর অফ 1, তাহলে আর অফ 1 এর মান এখানে বসাই দিবা। এটাও সেম,
ই অফ 1, এটা হচ্ছে ই অফ 1। তাহলে এটা বসাই দিবা, ই অফ এন এর মানটা পেয়ে যাবা। যদি তোমাকে বলা দাও ধরো 3 নাম্বার কক্ষপথের জন্য, তাহলে তুমি 1 নাম্বার কক্ষপথেরটা জানো যে এটা সাথে n স্কয়ার, 3 নাম্বার 3 স্কয়ার দিয়ে দিবা, তাহলে এটা মানটা বেশি বেড়ে যাবে। এরপরে আসে ব্যাগ, ঠিক আছে। এরপর আসে হচ্ছে ব্যাগের মান। জানি না কতক্ষণ হচ্ছে, আজকে ফার্স্ট টাইম এরকম রেকর্ড করতেছি, নিউ এক্সপেরিয়েন্স, জানি না কেমন পারতেছি, সমস্যা নাই, আমি কোপ আপ করে নিব। তো ভিএন এর মানটা যেটা, সেটা হচ্ছে কত হয় দেখো, সেম এটার মতোই, v of n equals to 2.18 into 10 to the power 6, 10 to the power 6 এর সাথে এটা একটা গুণ হবে হচ্ছে z by n গুণ হবে, ঠিক আছে। তাহলে v of 1 যদি ধরি আমরা, এটাতে যদি n এর মান 1 বসাই, z এর মান যদি 1 বসাই, তাহলে 2.18 into 10 inverse 6 মিটার সেকেন্ড ইনভার্স 1, যেহেতু ব্যাগের মান, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি এটার মতো, v of n equals to, আমরা কি লিখতে পারি, v of 1 into, এটা যদি z টা আমি 1 ধরি তাহলে 1 by n, তাহলে v of n is proportional to 1 by n, ঠিক আছে, বুঝা গেছে এখন। তাহলে এটা হচ্ছে v of n, এটা হচ্ছে e of n, আর r of n কি ছিল, r of n is proportional to, এটা ছিল হচ্ছে n স্কয়ার। এই যে আমি তিনটা একসাথে দিয়ে দিলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে শক্তি। এই সমানুপাতিকগুলো আসে পরীক্ষায়, কোনটি সঠিক নয়, এগুলাতে বিভিন্ন রকম চেঞ্জ করে দিয়ে দিবে। তাহলে আমাদের এখন বোর্ডের কথাবার্তা শেষ। সোনার বাংলাদেশ বহুত ছাত্রামি করছে এরা, বোর্ড, রাদারফোর্ড, থমসন, এরা এসে এক একজন এক এক কাহিনী করে, বুঝছো। এইগুলা এদের কারণে আমাদের পড়াশোনা আজকের এই অবস্থা, এত পড়া করতে হয়। এগুলা গেল এই যে লম্বা থিওরি খেলা। এখন আসা হচ্ছে বূর্তত্বের প্রয়োগ। আমরা চলে গেছি প্রস্তাবনা, এই যে 3টা প্রস্তাবনা পড়াইছি, শক্তি, কক্ষপথ নির্ণয়, তারপরে হচ্ছে কণিক ভরবেগ, এবং হচ্ছে আরেকটা কি ছিল লাস্টে, শক্তি শোষণ বিকিরণ, এটাও গেল। প্রয়োগ সময় এখন যেটা দেখলাম, ব্যাগ, ব্যাসার্ধ এবং হচ্ছে শক্তি নির্ণয়, এটাও গেল, ঠিক আছে। এবার আসা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির ইয়াটা, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এবং আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই দুটো দিয়ে হচ্ছে আমাদের পড়া শেষ, ঠিক আছে। তাহলে আসো এখানে আমরা লিখবো ডি ব্রগলির দ্বৈত নীতি, শর্ট করে লিখি আমরা, ডি ব্রগলির দ্বৈত নীতি। কারেন্ট যেন না যায়, ঠিক আছে। অনেকক্ষণ ধরে শর্ট করতেছি, জানি না ঠিকঠাক মতো হচ্ছে কিনা, মনে হচ্ছে ঠিকঠাক আছে। মাইক্রোফোনে ঘামাচ্ছি, অনেক গরম তো, সমস্যা নেই, এই অল্প বেশিক্ষণ লাগবে না, এই পার্টটা শেষ করে ফেলি। এখন একটু গেল না, আরেকটা আছে। তো কি বলছে দেখো, আজ আমরা যে রাদারফোর্ড সম্পর্কে পড়লাম না, এখানে ব্যাগ, কণা, ইলেকট্রন, ব্যাগ, ব্যাসার্ধ, শক্তি, এগুলোর ক্ষেত্রে ইলেকট্রন যে দৌড়াদৌড়ি করতেছে এদিক থেকে এদিক, তাহলে ইলেকট্রন দৌড়াদৌড়ি করে কি হবে, তার মানে এটা হচ্ছে একটা কণা ধর্ম আছে, ইলেকট্রন এদিক থেকে এদিক দৌড়তেছে। তাহলে আমরা লিখতে পারি শর্টকাটে, বোর যে বলছে, কি বলছে, ইলেকট্রনের কণা ধর্ম থাকে। কিন্তু আরেকজন আসছে দেখো, ডি ব্রগলি, এ এসে আরেক মতব্বরি করতেছে। ডি ব্রগলি বলতেছে না, আমি তো তোমার কথা মানি না। তাহলে ইলেকট্রনের, উনি বলতেছে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম হইলো, এটা কোনো কথা? এই এসে কইতেছে যে ইলেকট্রনের কণা ধর্ম থাকে, আবার এই এসে কইতেছে কি না, এটা হবে না, কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে, দুটোই আছে। এখন উনি যে বললো এটা প্রমাণ দিতে হবে না। তো ভালো কথা হচ্ছে, এই যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এটাকে বলা হয় হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে হচ্ছে এই যে ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, আর পার্টিকেল মানে কণা, এই যে দ্বৈত ধর্ম বা ডুয়ালিটি বলা হয়, ঠিক আছে, উভয় ধর্ম আছে। তো এখন উনি যে একটা কথা আন্দাজে বলে দিল, হবে এটা প্রতিষ্ঠিত হবে, এখন কি করা লাগবে, এটা হচ্ছে সমীকরণটা প্রতিষ্ঠা করা লাগবে, যে না ঠিক আছে, এরকম রিজন আছে, এই কারণে হচ্ছে ডুয়ালিটি হয়। তাহলে আমরা দেখি এখন প্রতিষ্ঠা করি। আমরা তো প্রতিষ্ঠা করতে পারবো না, ডি ব্রগলি যেটা করছে এটাই আমরা নিজেরা প্রমাণ করবো, ঠিক আছে। তা আমরা একটা জিনিস কি জানি বলো, প্লাঙ্কের তথ্য থেকে কি জানি আমরা, এতক্ষণ পরে আসলাম, দুইবার পড়ছি, ডেল ই বা ই ইকুয়ালস টু, ধরো কি ছিল, hc বাই ল্যামডা ছিল, অথবা h নিউ ছিল, আরেকটা কি ছিল, ই ইকুয়ালস টু h নিউ ছিল, এটাই তো ছিল, ঠিক না। এবার আসো আইনস্টাইনও কি বলে, আইনস্টাইনও কিন্তু একটা কথা বলছে, আইনস্টাইনের বিশেষ তত্ত্বের মধ্যে কি ছিল, ই ইকুয়ালস টু mc স্কয়ার। এটা সবাই জানো, এটা না জানলে কিন্তু মার খাবা, ঠিক আছে, ই ইকুয়ালস টু mc স্কয়ার। এখন বলো এটাও শক্তি, এটাও শক্তি, এখন দুটো এক করে দিই আমরা, ঠিক আছে।
তাহলে বলো এই যে ই ইকুয়ালস টু এমসি স্কয়ার তো এইচ নিউ বা এসি বাই ল্যামডা, তাহলে ই ইকুয়ালস টু এটা আমি না দিয়ে এই দুটো দিই। আচ্ছা ধরলাম আমি এটা 1 এটা 2, ঠিক আছে, 1 ও 2 সমতাকরণ করে, তাহলে কি হয় এমসি স্কয়ার ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা। এই ই এর মানটা আমি এখানে বসালাম, এই এর মানটা আমি এখানে বসালাম, ঠিক আছে। তাহলে এখন কি হয় দেখো তো, ই ইকুয়ালস টু এইচসি, তাহলে এখান থেকে একটা সি, এখান থেকে সি কাটা যায়, ঠিক না? তাহলে কি দাঁড়ায়, একটা এমসি থাকে ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা থাকে, ঠিক না? আমি কি করলাম, এখন ল্যামডাটা আমি এই পাশে নিয়ে আসি, আমার ইচ্ছা, সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমি ল্যামডাটা এই পাশে নিয়ে আসলাম, এমসিটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এইচ বাই এমসি। একটা জিনিস বলো, যে এই সিটা কি ছিল, যে এই সিটা কি ছিল বলো তো? আলোর ব্যাগ, আলোর ব্যাগ। আমরা তো পড়তেছি ইলেকট্রনের ব্যাগ, ইলেকট্রন ব্যাগ কি আলোর ব্যাগের সমান না? আমরা তো ইলেকট্রন ব্যাগে মান বের করতেছি, যদি আলোর ব্যাগের সমানই হতো আমরা মান বের করার দরকার কি ছিল? 3.3 × 10⁸ দিতে হয়ে যেত। তাহলে এই সিটা বলো, এখন এই সিটা তো আলোর ব্যাগ, ইলেকট্রন ব্যাগ না। তাহলে এটাকে আমরা কি করব, প্রতিস্থাপন করে এটার মান ভি করে দেব, কারণ যদি আমরা এই ইলেকট্রনের ব্যাগ ভি দিয়ে করছি, তাহলে কি করব আমরা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ইনটু এই যে এই সিটাকে আমরা কি করে দিচ্ছি, ভি করে দিচ্ছি। এবার এটা একটা সমীকরণ হইলো, দেখছো? এই সমীকরণ কি দেখো তো একটা জিনিস, এই যে এই ল্যামডা এবং হচ্ছে এই ভি বা এম বি যেটাই বলো, এই ভিটা কি বলো তো, আমরা কি পড়ছি ব্যাগ, এই ব্যাগটা কি কার থাকে, এটা কণা ধর্মের। আমরা ইলেকট্রনের জন্য ব্যাগ যেহেতু বের করছি, ততক্ষণ তো ইলেকট্রন কণার উপরে আচরণ করতেছিল, ঠিক না? এখন এই যে ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কখন থাকে বলো তো? এই যে এটা যখন এভাবে যখন ওয়েভ আকারে ছড়ায় যায়, আমরা একটু আগে দেখছিলাম ওই যে যখন বিকিরণ করতেছিল তখন ওয়েভ আকারে একটা শক্তি ছড়ায় যাচ্ছিল, এটা একটা ল্যামডা মান পাই, এটা একটা কালার পাই, এই কালার দিয়ে আমরা বলি যে এটা এরকম মৌল শনাক্তকরণ করি। এটা আরো পরে দেখা বুঝতে পারবা। তো এটা হচ্ছে কি, এটা তরঙ্গ ধর্ম, ঠিক আছে? তাহলে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা এই তরঙ্গ দৈর্ঘ্য নামে তো আছে কি তরঙ্গ, তাহলে এখানে পাচ্ছ তুমি কণা ধর্ম, এখানে পাচ্ছ তুমি তরঙ্গ ধর্ম। এখন বলো এই একটা সমীকরণে কি পাচ্ছ তুমি, এই ইলেকট্রনের জন্য কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের দ্বৈত ধর্ম পাচ্ছ। এটাই বলছে ডি ব্রগলি, ঠিক আছে? এখানে একটা এডিশনাল টপিক আছে, এটা আমি একটু বলি তোমাদেরকে, এটা মুছে দেই। ডি ব্রগলির নীতিতে একটা এডিশনাল টপিক আছে। এডিশনাল টপিক মানে কি জানো? মানে এক্সট্রা টপিক, একটা কথাবার্তা আছে যেটা আমি বাংলায় লিখে দিচ্ছি, বোর মডেল অনুযায়ী একটি আমি লিখে দিচ্ছি, তোমরা এটা তুলো। এমসিকিউ তে আসে এটা, কিন্তু বোর মডেল অনুযায়ী একটি ইলেকট্রন কি করে এনতম শক্তি স্তরে একটি পুনরাবর্তন, একটি সুন্দর করে লিখি, একটি ইলেকট্রন এনতম, ঠিক আছে, এগুলো হচ্ছে তম, এনতম শক্তি স্তরে কি করে এনতম শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে, একটি পূর্ণ আবর্তন করতে এনটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, এরকম না? পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, হ্যাঁ। এখানে কথা হচ্ছে কি জানো, এই যে আমরা এখানে পড়ি না, এই যে ইলেকট্রন এখান থেকে ঘুরে এভাবে, কিন্তু এভাবে ঘুরে না, ইলেকট্রন ঘুরে হচ্ছে এই যে এভাবে 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 একটা তরঙ্গ করে ঘুরে। এখন উনি বলছে কি এডিশনাল টপিকে এই কথাটা বলছে যে বোর মডেল অনুযায়ী একটা ইলেকট্রন এনতম শক্তি স্তরে যদি ধরো আমি এটা দিলাম 1 নম্বর শক্তি স্তর বা 2 নম্বর শক্তি স্তর দিলাম, ঠিক আছে, 2 নম্বর শক্তি স্তরে একটা পূর্ণ আবর্তন করতে চাই, তাহলে এনতম পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। এই যে ধরলাম আমি এই যে এটা একটা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে, এখান থেকে এখানে সে কি করবে, একটা তরঙ্গ দুইটা তরঙ্গ সৃষ্টি করবে। কেন? ওই যে সে দ্বিতীয় কক্ষপথ আছে, এটা বলেছি, ঠিক আছে। সো এখানে আমরা লিখতে পারি যেহেতু কণিক ভরবেগের হিসাব আছে, কারণ এখান থেকে ঘুরে, তাহলে আমরা লিখতে পারি mvr ইকুয়ালস টু, এখানে আমরা একটা জিনিস লিখতে পারি nh/2π, আমরা একটা সূত্র জানি না, ঠিকঠাক। তারপরে আমি এখানে 2πr mb টাইপ পাশে নিয়ে যাব আমি, তাহলে 2πr ইকুয়ালস টু nh/mb দিলাম। সমস্যা আছে? কার কোনো সমস্যা আছে? 2πr ইকুয়ালস টু nh/mb দিলাম। এখানে একটা জিনিস দেখো, 2πr ইকুয়ালস টু n ইনটু h/mb। একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম একটা সূত্র, এই যে এখানে ডি ব্রগলির যে সূত্রটা ছিল, ল্যামডা ইকুয়ালস টু h/ আমরা mb পড়ছিলাম, মনে পড়ে? দেখো h/mb টা এখানে দেখো তো, এই যে h/mb, h/mb মিলে যায় না?
একটু একটু মিল লাগে না চেহারা, দুইটা এখন জমা জমা ভাই ভাই লাগে না? সো এই বাইরে এই যে ল্যামডাটা এখানে এনে দাও, তাহলে কি হয় 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা, সরি n ল্যামডা। এখন বলো এই যে ল্যামডাটা n ইনটু ল্যামডা, এই যে a ল্যামডা n, এই যে আমরা বলছি পূর্ণ তরঙ্গ, কই এটি পূর্ণ আবর্তন করতে এতটি পূর্ণ তরঙ্গ, তাহলে যে এই পূর্ণ মানে এটা পূর্ণ সংখ্যা হইতে হবে, কিন্তু এতটা পূর্ণ, যেমন 1 2 বলছি, তাহলে তরঙ্গ এই যে এগুলাই তো তরঙ্গ, ঠিক না? তাহলে 2 পাই r কি জানো? পরিধি সূত্র জানো না তোমরা? 2 পাই r বলে গেছে নাকি বাচ্চা কালে 6 7 এ পড়াশোনা? যে পরিধি সূত্র হচ্ছে 2 পাই r, ক্ষেত্রফলের সূত্র পাই r স্কয়ার, এরকম অনেকগুলো সূত্র ছিল। আয়তন হচ্ছে গোলকের জন্য হচ্ছে 4/3 পাই r কিউব, আর সিলিন্ডারের জন্য হচ্ছে পাই r স্কয়ার h, এরকম ছিল, অনেকগুলো সূত্র ছিল, এগুলো ছোটবেলায় পড়াশোনা। তো পরিধি হচ্ছে 2 পাই r। এখন দেখো এই যে পরিধি মানে কি? পুরোটা আবর্তন করে না, এই যে এই পুরোটা হচ্ছে পরিধি। এই পরিধি আবর্তন করতে কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য কতটা লাগতেছে? n সমান, n এর মান কি হবে? পূর্ণ সংখ্যা হবে সবসময়, ইন্টিজার নাম্বার, ঠিক আছে? এখানে লিখতে পারো তোমরা n প্রপোর্শনাল টু ইন্টিজার বা 1 2 3 এভাবে লিখতে পারো, ঠিক আছে? ব্র্যাকেট, এটা হচ্ছে এডিশনাল টপিক। তো এখন তোমাকে যদি বলে যে 3 নাম্বার কক্ষপথে যদি আবর্তন করতে চাই, তার কতটা পূর্ণ তরঙ্গ তৈরি করবে? 3টা। যদি 6 নাম্বার কক্ষপথ বলে 6টা, একটা বললে একটা, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ তে আসে, এটা নরমাল বিষয়, অনেকে বুঝে না। এই হলো আমাদের এডিশনাল টপিক শেষ। তারপরে ডি ব্রগলি তো শেষ, এবার লাস্ট টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, এই যে এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটা আমরা তুলে ফেলি, এটা একটা মজার কাহিনী আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখন এত কিছু যে আমরা পড়লাম, অনেক কিছু ইলেকট্রন নিয়ে অনেক কাহিনী করছে, এদিক গেছে শোষণ করছে, বিকিরণ করছে, প্লাঙ্কের মতো আলোক বিকিরণ করছে প্যাকেট রূপে, কত কাহিনী করছি না? আবার বিজ্ঞানী এসে ধারণা কত কাহিনী করছে। এখন এসে আসছে কি দেখো, হাইজেনবার্গ আরেক মাতব্বর এসে কি করছে, আরেক গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে। এই হাইজেনবার্গের এই মাতব্বর কি বলতেছে, উনি বলতেছে যে ওই যে যেহেতু ডি ব্রগলি যেহেতু বলছে যে এখানকার কণা এবং তরঙ্গ দুইটা ধর্ম আছে, তো দুইটা ধর্ম আছে ভালো কথা, সে কণা নিয়েও লাফাইতেছে, মানে এদিক থেকে এদিক যাইতেছে, আবার হচ্ছে সে তরঙ্গের মতো আচরণ করতেছে। তো এই দুটা বিষয় সামনে রেখে হাইজেনবার্গ হচ্ছে একটা নীতি দিছে, এটার নাম হচ্ছে অনিশ্চয়তা নীতি, মানে অনিশ্চিত। এটা কি অনিশ্চিত দেখো, বলছে যে ওনার মেইন কথাটা হচ্ছে ভর ডেল এক্স, ঠিক আছে? ডেল এক্স এবং হচ্ছে ডেল পি, মানে অবস্থান ইনটু ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল h/4 পাই, h/4 পাই এ এটা হচ্ছে একটা ধ্রুবক, h/4 পাই এর চেয়ে সরি আমি অন্যদিকে মনোযোগ হারিয়ে ফেলছিলাম। তো উনি কি বলছে, যখন একটা অবস্থান এবং একটা ভরবেগ থাকবে তখন হচ্ছে h/4 পাই এর সমান বা চেয়ে বড় হবে, মানে একটা ধ্রুবকের মান বলছে আর কি উনি। তো উনি ব্যাখ্যাটা এরকম যে যখন কোনো একটা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তাহলে একই সাথে তুমি এটার ভরবেগ এবং হচ্ছে অবস্থান, এই দুটো নির্ণয় করতে পারবে না। এই দুটো যত নির্ণয় করতে যাবা, মানে দুটো যত গুণ দিবা, তত হচ্ছে ধ্রুবকের মানে এখান থেকে যে মানে নির্ভুল মানে অনিশ্চয়তার মানটা আরো বেশি হবে। মানে যত তুমি এখান থেকে এটা দুটো নির্ভুলভাবে নির্ণয় করতে চাও, তাহলে হচ্ছে এই ধ্রুবকের মানের চেয়ে বেশি হবে, যার কারণে সেটা হচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাবে, মানে হচ্ছে এটা কখনো সম্ভব হবে না, মাপা সম্ভব হবে না। তো উনি বলছে, ব্যাখ্যাটা ভাবে লিখছে, যখন কোনো গতিশীল কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন এই যে যখন তুমি ভরবেগটা নির্ণয় করবা, তখন অবস্থান নির্ণয় প্রায় অনিশ্চিত, অবস্থান নির্ণয় সম্ভব নয়। আচ্ছা একটা জিনিস বলো, তুমি নিজে কমন সেন্স দিয়ে বলো, এখানে যখন সে একটা জিনিস ঘুরতেছে, ঠিক আছে, অনেক বেশি জোরে ঘুরতেছে না, মানে একটা ব্যাগ আছে না নির্দিষ্ট, এখানে আছে একটু পর এখানে ঘুরতেছে, ঠিক না? এখন তুমি যখন ঘুরতেছে, ঘোরা অবস্থায় তুমি কি পাবা? এম আর ভি পাবা, কারণ হচ্ছে ঘোরার সময় একটা ভি পাচ্ছ, এটার সাথে তুমি তো মাস জানো, ইলেকট্রনের মাস কত, একটু আগে তো আমরা পড়ে আসতাম শুরুতে, ইলেকট্রনের মাসের সাথে যদি তুমি ভিটা গুণ দাও, তাহলে কি পাচ্ছ? পি পাচ্ছ, তাহলে ভরবেগ পাচ্ছ না?
তো ভালো কথা, এখন তো বি পাচ্ছ যার কারণে ঘুরতে আছে, এখন এখানে যখন মাপতেছো তুমি, মাপতে মাপতে সেখানে চলে আসছে, ঠিক না? তো তুমি অবস্থান তো পাচ্ছ না, সে কেন্দ্র থেকে কোন দিকে বা কোন সাইডে আসে তুমি মাপতে পারতেছো না, কারণ হচ্ছে সে ব্যাগের কারণে ঘুরতেছে, তার কারণে ঘুরতে ঘুরতে তুমি অবস্থানটা হারাই ফেলছো। আবার যদি ধরো তুমি এই জায়গায় অবস্থান মাপবা, এই জায়গায় অবস্থান মাপতে গেলে এটা তো এখানে থামানো লাগবে, তো থামাইলে ব্যাগ পাবা? পাবা না। তাহলে তুমি যত বেশি মানে যে কোনো একটা যত বেশি নির্ভুলভাবে মাপতে চাবা, বাকিটা নির্ণয় করা তত বেশি অনিশ্চিত হয়ে যাবে, তত বেশি ভুল হয়ে যাবে। এটা যত নির্ভুল করতে চাবো ওটা তত বেশি ভুল হবে, বুঝতে পারছো? তাহলে জীবনে এটা দুটো একসাথে সম্ভব নয়, কাছাকাছি সম্ভব নয়। মানে তুমি যদি ভর ব্যাগটা ভালো মতো মাপতে চাও তাহলে অবস্থান একদম পাবা না, কারণ এটা অনেক বেশি ব্যাগে ঘুরতেছে। আবার যদি তুমি অবস্থানটা নির্ণয় করতে চাও, অবস্থান নির্ণয় পাবা, তখন ভর ব্যাগের মানটা আরো বেশি অনিশ্চিত হবে। এবং তুমি যদি চিন্তা করো যে না আমি অবস্থান আরো ভালোভাবে নির্ণয় করবো, এই জন্য ইলেকট্রন থামানো লাগবে, থামাইলে তো তুমি তার কোনো ভরবেগের মানে পাবা না। কেন হচ্ছে? থামাইলে ভি এর মান 0 হয়ে যাচ্ছে, তো 0 মান তাহলে ভরবেগের তো কোনো মানে পাচ্ছ না। এটাই হচ্ছে বলছি আমি, যখন কোনো গতিশীল কণার ভরবেগ নির্ণয় করা যায় তখন হচ্ছে অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। আবার সেম ভাবে একইভাবে কি হয়, একইভাবে কোন কণার, অবশ্যই এটা গতিশীল হতে হবে, কোন কণার অবস্থান যদি নির্ভুলভাবে নির্ণয় করা যায় তবে এর ভরবেগ নির্ণয় অসম্ভব। একে কি বলা হয়? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে। এখন বলো, এই যে এটা যত নির্ণয় করতে যাবে এটা তত ভুল হয়ে যাবে, এটা হচ্ছে মেন কথা। তো এখান থেকে তুমি আরেকটা জিনিস দেখতে পারো, মানে খুবই সহজে, এই যে দেখো, এই যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে? এই যে এটা যে এই পুরাটা ধরলাম এটা ধ্রুবক না, তাহলে এটাকে আমি ধরলাম কে, মানে ধ্রুবক হিসেবে ধরলাম কে। আচ্ছা, এখন এটাকে যদি আমি ইকুয়েশনটা থেকে এখানে যদি ধ্রুবক হয় তাহলে এটা ফিক্সড রেখে আমি যদি এটা এখানে সরাইতে চাই, তাহলে ডেল এক্স এই গুণটা এই ক্রসটা আমি ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? গ্রেটার দেন ইকুয়াল। আমি গ্রেটার দেন না দিলাম, ধরো মনে মনে দিলাম ইকুয়াল, সমস্যা আছে? সমস্যা নাই, আমি দিলাম। তাহলে কে আছে উপরে, ডিভাইডেড বাই কি হবে? ডেল পি। এটাকে তুমি কি করলা, আরো সমানুপাতিক আকারে নিয়ে গেলা, এই যে এটা সমান তুলে দিলা, তাহলে সমানুপাতিক হবে না, সমানুপাতিক তুলে দিলা। সমান সমানুপাতিক তুলতে গেলে সমান লাগে এবং একটা ধ্রুবক লাগে, তাহলে ধ্রুবক আর সমান একসাথে তুলে দিলে আমি সমানুপাতিক পাচ্ছি। তাহলে 1 বাই ডেল পি। এখান থেকে কি হয় বলো তো, এই যে ডেল এক্স এর মান তুমি নির্ণয় করতে যাবা, যত বেশি নির্ণয় করতে যাবা তোমার ডেল পি এর মান তত কমবে, ডেল এক্স এর মান যত নির্ণয় করতে যাবা। এখন ডেল এক্স এর মান যত কমাইতে যাবা, যত কমবে ডেল পি এর মান তত বাড়বে। মানে দেখো, এটা যদি তুমি যত নির্ভুলভাবে নির্ণয় করতে চাও এটা তত বেশি ভুলে যাবে। বুঝা গেছে কথা? এটা হচ্ছে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা মনে রাখতে হবে কিন্তু। সো এই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখানে আরেকটা ছোট গল্প দিয়ে শেষ করি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে একটা মজার কাহিনী আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনেকটা এরকম যে এটা আমরা কি বলছি, এই অবস্থান এবং হচ্ছে ভরবেগ না, তো এটা হচ্ছে এই এটাকে তোমরা বলতে পারো এই যে এইটা, এটাকে আমি নাম উচ্চারণ করতেছি না। আর ডেল এক্স যেটা অবস্থান, মানে হচ্ছে তোমার আইডেন্টিটি, বা আইডেন্টিটি কিরকম হয়, তোমার আইডেন্টিটি হচ্ছে তোমার মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, অথবা ভার্সিটি কোন একটা, তোমার যেটা মন চায়। তাহলে আমি এটাকে দিলাম হচ্ছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ভার্সিটি, ঠিক আছে? আর এটা হচ্ছে এই জিনিসটা, আর এটা এটা আমি বক্স করে দিলাম দুইটা। এখন বলো এই দুটা মানে আমরা বলে আর কি অনেক সময় এই দুটার জন্য এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তো হাইজেনবার্গের নাম বাদ দিয়ে আমার নাম অ্যাড করে দিতে পারো। তো কিছু একটা অনিশ্চয়তা নীতি, কিসের অনিশ্চয়তা নীতি? এটা আমার অনিশ্চয়তা নীতি কিরকম, যে তুমি যখন এটা চাবা এটা পাবা না, তার মানে তুমি পড়াশোনায় যদি এটাতে সবসময় ফোকাস থাকো তাহলে এটা তোমার দ্বারা হবে না। এটা যত বেশি তুমি এটাতে লেগে থাকবা এটা তত বেশি তোমার থেকে দূরে সরে যাবে। তুমি এটাতে যত বেশি যাবা, এটা যত বেশি এনগেজ হবা, এটা তোমার থেকে তত বেশি দূরে সরে যাবে। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো, তুমি খুবই সাময়িক শান্তি পাবে এটাতে, বাট এটাতে কষ্ট লাগবে, এই যে ঘুম আসবে, অনেক প্যারা হবে, বাট এটাই আলটিমেট তোমার লাইফে অনেক দূর কাজে দিবে। এটাতে যত যাবা না এটা থেকে তোমার তত পিছিয়ে দিবে এবং আলটিমেটলি তুমি তোমার লাইফ থেকে পিছিয়ে পড়ো, ঠিক আছে? সো এখান থেকে আজকের পড়াতে একটা লার্নিংস নিয়ে যাও লাস্টে, যেহেতু পড়া শেষ। সো এটাতে ভুলে যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না, একদম ভুলে যাওয়া যাবে না, এখনো বাচ্চাকাল তো, আবেগ বেশি। সো এই কারণে এটাতে গেলে একবারে শেষ, তোমার এটা শেষ। এটা শেষ হলে তুমি তো এটা 2 বছরের মধ্যে তোমার লাইফ সেট হয়ে যাবে। এরকম কিরকম সেট হয়ে যাবে আমি বলি, যে ধরো তুমি কোন একটা চান্স পাইলা, তাহলে তোমার আগামী 5 বছর, অন্তত পক্ষে 5 বছর বা 4 বছর 6 বছর
একটা আইডেন্টিটি থাকবে, না তুমি এটা এই জায়গায় পড়ো, মেডিকেলে পড়ো, বা তুমি ইঞ্জিনিয়ারিং বা তুমি ভালো ভার্সিটিতে কোনো একটা ফার্মাসি বা কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তেছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, নাম করা সাবজেক্ট নিয়ে। তো তোমার অন্তত তুমি কি করতেছো এটা বাদ দাও পরে, বাট তোমাকে আপাতত 4 বছরের জন্য বা 5 বছরের জন্য মানুষ ভালো চোখে দেখবে তোমাকে। তুমি একটা ভালো এনভায়রনমেন্ট যাবা, ভালো ভার্সিটিতে যাবা, মেডিকেলে যাবা, ওখানে যাবা, মানে ভালো একটা ফ্রেন্ড সার্কেল, অ্যালামনাই অ্যাসোসিয়েশন পাবা। তো ওখানে কি হবে, তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবা, এটা এটা জীবনে পাবা না অন্য জায়গায়। ওখান থেকে তুমি ভালো জায়গায় এমনি যেতে পারো, এটার জন্য কোনো কিছু বলা লাগবে না কারণ। আর এটাতে যাবা, এটা জানি না এটার কতটুকু সাকসেস রেট কত। আমার মনে হয় কি এটা সাকসেস রেট সর্বোচ্চ 1%। এগুলো কারা জানো, যারা ছেঁচড়া টাইপের, এরাই হচ্ছে সাকসেস হয়, মানে ছেঁচড়া হইতে হবে। ছেঁচড়া আলটিমেটলি তো মান সম্মান থাকবে না ছেঁচড়া হইলে। ঠিক আছে, সো আজকে অনেক কথা বললাম, এ হচ্ছে পড়াশোনা। আজকে জানি না আমি কেমন নিতে পারছি, আজকে ফার্স্ট টাইম, তারপরেও চেষ্টা করলাম। এখন রাত বাজে কয়টা তোমরা বিশ্বাস করবা না, এখন বাজে হচ্ছে 2:30, দেখছো 2:30 বাজে। আমি একটাই শুরু করছিলাম, 1.5 ঘন্টা। সো এই আর কি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সো ক্লাসটা ভালো লাগলে তোমরা জানাবা কমেন্টে। তারপর হচ্ছে বললাম ওই যে নোটটা শেয়ার করবা, নোটটা শেয়ার করবা কোথায়, যেটা ফেসবুক পেজ আছে উই আর স্টেতো ড্রিমার্স, এই যে এই পেজটা হচ্ছে শেয়ার করবা। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে শেয়ার করবা। আমি আমার ক্লাস খুব শীঘ্রই খুলে দিবে, তারপর আমি এই 10-15 দিন 20 দিনে যতটুকু পারি তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এভাবে দরকার হলে আমি এভাবে শুট করে করে সবকিছু রেখে দিব। ঠিক আছে, আমি তোমাদের প্রোভাইড করবো, সমস্যা নেই। তোমার কোনো প্যারা নিও না, আমি তোমাদের দিব। তোমরা জাস্ট আমাকে রিকোয়ারমেন্ট বলবা যে ভাই এরকম এরকম চাই, আমি যতটুকু পারি আমি দিব, চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে থাকলো, সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।